সো আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করব এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার বা বেস্ট চ্যাপ্টার বলতে পারো, যে ওইখানে বসো। তো এটা তোমাদের সিলেবাসে নাই, বাট যেহেতু তোমাদের হচ্ছে এইচএসসির মানে তোমাদের অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্ট হয়তো অনেক দেরি, তো দেখা যেতে পারে তখন হয়তো আবার এই চ্যাপ্টার ইনক্লুড কইরাও দিতে পারে। আর অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা শিখে তুমি মজা পাবা ওভারঅল, মানে যেহেতু আমি যেহেতু বলতেছি যে এটা হচ্ছে সেকেন্ড পেপারের বেস্ট চ্যাপ্টার, সো সবাই হোপফুলি এটা পড়ে খুব মজা পাবা। আচ্ছা, সো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা পড়বো যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার কীভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। আমরা সোফার কি ফিল্ড দেখছি বলো তো? একটা দেখছিলাম হচ্ছে ফার্স্ট পেপারে গ্র্যাভিটেশনাল ফিল্ড, তারপর আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে এসে কি ফিল্ড দেখছি? ইলেকট্রিক ফিল্ড। সো এখন আমরা যেই ফিল্ডটা দেখব সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আর ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি আগে একটু এটার একটা স্পয়লার দিয়ে দিই। ম্যাগনেটিক ফিল্ড বলতে আসলে কিছু নাই, যদি আমরা এটা পড়বো, বাট তুমি দেখবা যে আসলে এটা ইলেকট্রিক ফিল্ডেরই একটা মানে বলতে পারো ইলেকট্রিক ফিল্ডেরই একটা অন্য একটা রূপ, ঠিক আছে? সো এর জন্য এখন আর কেউ ম্যাগনেটিক ফিল্ড বলে না বা কেউ আর ইলেকট্রিক ফিল্ডও বলে না, একসাথে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। মানে আগে দুইটা ফিল্ড আলাদা আলাদা ছিল শুরুতে, যখন এটা ডেভেলপ হয়েছে, আমরা এখন ওই ডেভেলপিং স্টেজেই পড়বো, তখন ইলেকট্রিক ফিল্ড আলাদাভাবে ডেভেলপ হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড আলাদাভাবে ডেভেলপ হয়েছে। বাট পরে যখন আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি পাবলিশ করছে, তখন দেখা গেছে দুইটা আসলে সেম জিনিস, ঠিক আছে? সো আমরা ওইটা নিয়েও হালকা ডিসকাস করব। সো মানে তুমি পরে গিয়ে দেখবা যে এতদিন তুমি যে ইলেকট্রিক ফিল্ড পড়ছিলা সেটাই আসলে ম্যাগনেটিক ফিল্ড। জাস্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি যখন একটা রোল প্লে করে, তখন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মতো বিহেভ করে। থিওরি অফ রিলেটিভিটি তো সবাই হালকা পাতলা শুনছো, তাই না? মানে অ্যাটলিস্ট ফেনোমেনাগুলো তো জানো মনে হয়, যে একটা অবজেক্ট, মানে ধরো আমি এখানে স্টেশনারি আছি, আর কেউ একজন হচ্ছে একটা ভেহিকেলে ধরো যাচ্ছে, সে মুভিং আর আমি স্টেশনারি। সো আমার জন্য টাইম যেভাবে পাস হবে, ওর জন্য টাইম আলাদাভাবে পাস হবে। মানে তুমি কোন রেফারেন্স ফ্রেমে আসো বা তুমি কোন জায়গায় আসো, তোমার পার্সপেক্টিভে টাইমের মেজারমেন্ট আলাদা আলাদা হবে। অ্যান্ড এর জন্য আরও উইয়ার্ড জিনিস হয়, যেগুলো আমরা মডার্ন ফিজিক্স চ্যাপ্টার পড়বো। যেমন ধরো আমি এখানে দাঁড়ানো, আর আমার সামনে দিয়ে ধরো একটা ট্রেন চলে গেল, তো আমি ওই ট্রেনটাকে একটু শর্ট দেখবো, শুধু দেখবো না, আসলেই ওর লেন্থ শর্ট হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে যে ধরো একটা জিনিস মুভিং আছে, আর ধরো একটা অবজেক্ট এখন স্টেশনারি আছে, আর একটু পরে ওইটা মুভিং হলো। তো যখন স্টেশনারি আছে তখন যদি তুমি ওইটার ম্যাস মাপো, ধরো এটা যদি 5 কেজি হয়, মুভিং অবস্থায় দেখবে একটু বেশি আসবে, ঠিক আছে? সো এই জিনিসগুলোর জন্য দেখা যায় ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডে ট্রান্সফার মানে কনভার্ট হয়ে যায়। জিনিসটা ইজি বোঝানো, বাট আমরা ওইখানে পরে যাবো একটু পরে। আর ওইটার জন্য একটু রিলেটিভিটিও বোঝা লাগে, তো আমরা এই চ্যাপ্টারের শেষে ওইটাও হালকা দেখাই দেবো। আচ্ছা, সো আমরা যেটা পড়বো যে একটা ম্যাগনেটিক ফিল্ড, মানে এই চ্যাপ্টারটা আসলে তিনটা পার্টে ডিভাইডেড। একটা হচ্ছে যে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তারপর আমরা দেখব ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টটা কি, আর তারপর আমরা দেখব যে এই অ্যাটম লেভেলে এই ম্যাগনেটিক ফিল্ড কীরকম কাজ করে। যেমন আমরা দেখি যে অনেক ম্যাগনেট আছে, ম্যাগনেট কী করে, কোনো একটা মেটালকে অ্যাট্রাক্ট করতে পারে, তাই না? সো ওই সব মানে একটা ম্যাটেরিয়াল কীভাবে ম্যাগনেটে কনভার্ট হয় সেগুলো দেখব। তো ফার্স্টে আমরা দেখব যে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে ক্রিয়েট করা যায়, ঠিক আছে? এটা কি জিনিস এটা এখন দেখব না, আমরা জাস্ট ধরে নিব যে ম্যাগনেটিক ফিল্ড বলতে জগতে একটা জিনিস আছে, আমরা দেখব যে ওইটা কীভাবে প্রডিউস হয়, আর এটার ফর্মুলা কী, বা এটা মানে এক্সপেরিমেন্টের উপর বেস করে এটার কী ফর্মুলা দেওয়া যায়। এখন যেই ফর্মুলাগুলো আমরা এখানে ডেভেলপ করবো সব হচ্ছে এক্সপেরিমেন্ট বেসড, মানে কোনো একজন সায়েন্টিস্ট এটা নিয়ে একবার কাজ করছে, সায়েন্টিস্ট দুইটার নামও পরে বলবো, তো তারা দেখছে যে এরকম বিহেভিয়ার শো করে, বাট তারা জানে না কেন করে। তো তারা মনে করছে ইউনিভার্সিটি এভাবে কাজ করে, সো তারা ওইটার ফর্মুলা টর্মুলা দিছে, বাট পরে দেখা গেছে যে এটার পিছনেও রিজন আছে, মানে ওই যেটা বললাম ইলেকট্রিক ফিল্ডে আসলে ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট হয়। সো এইখানে আমরা স্টার্ট করবো এভাবে যে ধরো আমার কাছে একটা তড়িৎ পরিবাহী তার বা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, মানে নর্মাল একটা ওয়্যার যেটার ভিতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে, আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়ছি। তো ধরো এরকম একটা ওয়্যার আছে, অ্যান্ড এটার ভিতর দিয়ে হচ্ছে এরকম কারেন্ট ফ্লো হচ্ছে, ওকে? তো তখন দেখা গেছে যে আমি যদি এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের পাশে ধরো একটা চার্জকে রাখি, মানে জাস্ট একটা পয়েন্ট চার্জকে রাখলাম, তখন দেখা যায় চার্জটা এখানেই থাকে, মানে ওর উপর কোনো ইফেক্ট নাই। বাট এরপর যদি আমি এই চার্জটাকে একটু মুভিং করি, মানে আমি এই চার্জটাকে একটু ধাক্কা দিই বা একটা ভেলোসিটি দিই,
তখন দেখা যায় এই চার্জটা আস্তে আস্তে এই ওয়্যারের দিকে অ্যাট্রাক্টেড হয়। সো তখন মানে যখন এটা একদম ইনিশিয়াল স্টেজে যখন ডেভেলপ করা হয়েছে তখন মনে হচ্ছে যে এখানে একটা ম্যাজিক্যাল ফোর্স কাজ করতেছে, যেটা আমরা এর আগে ডিসকভার করি নেই। সেটা হচ্ছে যে এই ওয়্যারটার ভিতর দিয়ে যখন এরকম কারেন্ট যায় তখন এই চার্জটা আস্তে আস্তে ওর দিকে অ্যাট্রাক্টেড হয়। বুঝতে পারছো? আর অনেক সময় রিপেলও হয়, মানে দেখা যায় যে সবসময় যে অ্যাট্রাকশনই হবে তা না, রিপেলও হয়। ঠিক আছে? সো এইটাকেই নাম দেওয়া হয়েছে ম্যাগনেটিক ফিল্ড। মানে এই জিনিসটা কেন হচ্ছে সেটার নাম দেওয়া হয়েছে কি ম্যাগনেটিক ফিল্ড। তো এখন ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে কিভাবে কাজ করতেছে? তো এখন সায়েন্টিস্টরা এরকম মানে এক্সপেরিমেন্ট করে দেখছে যে আমি যদি কারেন্ট ক্যারিং ওয়্যারে এই দিকে কারেন্ট পাঠাই আর একটা চার্জকে যদি ওই সেম ডিরেকশনে আমি মুভিং করি, রেস্টে থাকলে কিন্তু কিছু হয় না। যখনই মুভিং করি দেখা যায় যে এটা আস্তে আস্তে এটার দিকে অ্যাট্রাক্টেড হয়। ঠিক আছে? মানে একটা অ্যাট্রাকশন কাজ করে। সো কেন কাজ করে সেটার রিজন বলা হয়েছে যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। ম্যাগনেট এর আগেও মানুষ চিনতো, বাট কারেন্ট ফ্লোর জন্য যে ম্যাগনেট ক্রিয়েট হয় এইটা জানতো না। ঠিক আছে? তো তখন বলা হয়েছে যে এখানে একটা ফিল্ড ক্রিয়েট হইতেছে যেটার নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন এরপর দেখা গেছে যে আমি যদি ধরো কারেন্টটা এখন এদিকে ফ্লো করতেছি আর চার্জও যাচ্ছে এদিকে, ঠিক আছে, তখন এটা অ্যাট্রাক্ট হয়েছে। বাট আমি যদি কারেন্টটাকে আবার উল্টা করে দিই তখন দেখা যায় চার্জটা রিপেল হয়। আবার ধরো কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, চার্জকে আমি নিচের দিকে পাঠাইলাম, তখন এক ধরনের ফেনোমেনা হয়। আবার অপোজিট করলে পুরো উল্টাটা হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো এক্সপ্লেন করার জন্য অনেক চিন্তা ভাবনা করে একটা ম্যাগনেটিক ফিল্ডের আইডিয়া ইন্ট্রোডিউস করা হয়েছে। তো সেই ফিল্ডটা কীরকম সেটার ডিরেকশন বের করার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে তুমি তোমার ডান হাত নিবা, ঠিক আছে, ডান হাত নিয়ে এই যে কারেন্টটা যেদিকে যাচ্ছে ওইদিকে তোমার এই থাম্বকে প্লেস করবা। দেখো এই যে এদিকে কারেন্ট যাচ্ছে না, সো আমি এই দিকে আমার থাম্ব রাখলাম অ্যান্ড দেন আমি এই আঙ্গুলগুলোকে ঘোরাবো। তো ঘোরাইতে গিয়ে আমার কি এই আঙ্গুলগুলো স্ক্রিনের ভিতরে ঢোকার ট্রাই করতেছে না? সো বলা হয়েছে যে এইখানে ম্যাগনেটিক ফিল্ড এরকম ভিতরের দিকে ঢুকতেছে। ওকে, আর আমি যদি এখানে আবার এই ফিঙ্গারটা রেখে দেন পুরাটা একবার ঘুরায় তারপর এদিক দিয়ে যদি আসি তখন মনে হচ্ছে না যে এই স্ক্রিন দিয়ে আমি বের হইতে চাইতেছি? চিন্তা করো, এই যে এখানে রাখলাম এরকম, এইখানে যখন রাখতেছি তখন আমার ফিঙ্গার হচ্ছে ঢোকার ট্রাই করতেছে। সো বলা হয়েছে যে এইখানে ম্যাগনেটিক ফিল্ডও ভিতরে ঢোকার ট্রাই করতেছে। আর যখন আমি এইটা ঘুরায় এই পাশে আসলাম তখন আমার মনে হচ্ছে যে আমার আঙ্গুলগুলো এদিক দিয়ে বের হয়ে আসতেছে, তাই না? সো বলা হয়েছে ম্যাগনেটিক ফিল্ড এদিক দিয়ে বের হয়ে আসতেছে। আর এই ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা মানে তুমি একটু চিন্তা করে দেখো যে আমি যদি এইভাবে এটা ডিরেকশন বের করি, সো ব্যাপারটা অনেকটা সার্কুলার, তাই না? যে এদিক দিয়ে ঢুকতেছে আবার ওদিক দিয়ে বের হচ্ছে। সো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা সার্কুলার ফিল্ড। ঠিক আছে? মানে কোনো একটা জায়গায় যখন একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে ওটা দেখতে হচ্ছে সার্কুলার। সো আমরা ডিরেকশনের ব্যাপারটা কি বলছি যে আমি আমার রাইট হ্যান্ড নিব, এটাকে বলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। সো আমি আমার রাইট হ্যান্ড নিব, নিয়ে যেইখানে ফিল্ডটা বের করতে চাই সেইখানে আমি মানে ওই দিকে আমার এই আঙ্গুলগুলো নেওয়ার ট্রাই করব। সো এখানে দেখলাম এটা ঢোকার ট্রাই করতেছে, সো এখানে ম্যাগনেটিক ফিল্ডও কি ভিতরের দিকে। বুঝতে পারছো? যেমন আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কীভাবে মেজার করতাম, আমরা একটা চার্জ নিতাম অ্যান্ড যেইখানে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দরকার আমি চার্জ থেকে ওই দিকে একটা এরকম লাইন এঁকে দিতাম, তাই না? তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে যে এর একটা চার্জ আর এইখানে আমি ইলেকট্রিক ফিল্ড মাপতে চাই, এটা ডিরেকশন হচ্ছে এইদিকে, এটা নেগেটিভ হলে আবার ভিতরের দিকে, আবার হ্যাঁ এই তো। সো এরকম ছিল। তো এইখানেও আইডিয়াটা ওরকম, বাট ইলেকট্রিক ফিল্ড ছিল কি একটা স্ট্রেট লাইন, তাই না? একটা সার্টেন পয়েন্ট থেকে চারদিকে বের হয়, বাট এটা হচ্ছে একটা সার্কেল। বুঝতে পারছো? মানে এই ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা হচ্ছে একটা সার্কেল। ক্লিয়ার? আর এটা যে সার্কেলই হয় এইটার আরেকটা সুন্দর এক্সপেরিমেন্ট আছে। সেটা হচ্ছে ধরো তুমি একটা কাগজ নিবা, এরকম কাগজ নিয়ে ওইটার উপর কিছু মানে মেটালের ওই যে বালুর মধ্যে থাকে দেখবা ছোট ছোট মেটালের পিস, তাই না? তুমি যদি বালু নাও, বালু নিয়ে কাগজের উপর রাখার দেন নিচে দিয়ে একটা ম্যাগনেট ধরো, তাহলে দেখবা বালুগুলো সব পড়ে গেছে আর বালুর ভিতর যে মেটালগুলো ছিল ওইগুলো রয়ে গেছে। তো তখন তুমি যদি ওই মেটালগুলো এখানে রেখে এই মাঝখান দিয়ে একটা কারেন্টের ওয়্যার এরকম নাও, মানে ওই কাগজটা ধরো এখানে একটু ফুটা করে দেন একটা ওয়্যারকে নিলা অ্যান্ড তুমি যদি দেখো যে এখানে এরকম কারেন্ট ফ্লো করো তাহলে দেখবা যে ওই মেটালগুলো এখানে এরকম রাউন্ড শেপ হয়েছে। ঠিক আছে? মানে দেখবা যে মেটালগুলো এরকম একটা সার্কেল ফর্ম করছে। সো ওইখান থেকে আইডিয়াটা আসছে যে ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা হচ্ছে এরকম তোমার মানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে একটা সার্কেল টাইপ। ঠিক আছে? আর এখানে আসলে একটা ম্যাগনেট ফর্ম হইতেছে, সহজভাবে বললে যে যেমন ম্যাগনেট একটা মেটালকে অ্যাট্রাক্ট করতে পারে বা আরেকটা ম্যাগনেটকে রিপেল করতে পারে, একইভাবে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারও এই কাজটা করতে পারে।
অ্যান্ড এইখান থেকে একসময় দেখা গেছে আসলে ওই ম্যাগনেটের ভিতরেও যে ম্যাগনেটিজমটা হইতেছে সেটাও এরকম একটা কারণেই। ওই যে তোমরা চ্যাপ্টার 3-তে পড়ছো না, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ওইখানে বলছিলাম না ইলেকট্রনের স্পিনের সাথে একটা কানেকশন আছে, ওইটা এই চ্যাপ্টারে দেখবা আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করার জন্য আমার রাইট হ্যান্ড ওই কারেন্টের দিকে রাখবো, অ্যান্ড দেন যেইখানে আমি ডিরেকশনটা বের করতে চাই ওই দিকে আমার আঙ্গুল, মানে ওই দিকে আমার এই 4টা আঙ্গুল কী করতেছে সেটা দেখবো, ঠিক আছে? যেমন ধরো আমার কারেন্টটা যদি এই দিকে যায়, ঠিক আছে, ধরো এই দিক, তো তখন আমি এই যে থাম্ব এরকম রাখবো অ্যান্ড এই 4টা আঙ্গুল এইভাবে ঘোরাবো, তখন আমার বুঝতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডটা এখানে এইভাবে ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছো? এই যে এইভাবে, তাহলে এই যে কারেন্ট এদিকে যাচ্ছে, আমি আমার রাইট হ্যান্ডের এই থাম্বটা এখানে রাখলাম, বাকি 4টা আঙ্গুল দেখো এইভাবে ঘুরতেছে, মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এটা কি শুধু এই জায়গাতেই ক্রিয়েট হচ্ছে না, এটা সব ডিস্টেন্সে ক্রিয়েট হয়েছে, মানে এইখানেও আছে, দূরেও আছে, ইনফিনিটিতেও আছে। সো ইলেকট্রিক ফিল্ডের মতো, ইলেকট্রিক ফিল্ডে যেমন সব ডিস্টেন্সে থাকে, জাস্ট ইনফিনিটিতে 0 হয়, একইভাবে তোমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সব ডিস্টেন্সে থাকবে। আবার ধরো আমার কারেন্ট যদি এই দিকে তোমাদের দিকে যাইতো, তখন আমি এই যে 4টা ফিঙ্গার এখানে রেখে দেন এরকম ঘুরাইতাম, তখন এই ম্যাগনেটিক ফিল্ডে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? এবং ঘুরতে ঘুরতে এটা একদম পুরো ইনফিনিটি পর্যন্ত আছে, সব জায়গায় এটা এক্সিস্ট করে। আচ্ছা, সো এইটা মেজার করার আমরা একটা ফর্মুলা দিব। আর এখানে যে শুধু একটা চার্জকে রেখে মুভ করলেই অ্যাট্রাকশন হয় বা রিপেল হয় ব্যাপারটা তা না। তুমি যদি যে কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, মানে ধরো এটা তুমি বাসায় করে দেখতে পারো, তোমার বাসায় যদি ধরো এরকম একটা ওয়্যার থাকে আর একটা ব্যাটারি থাকে, তুমি ওইটার ভিতর দিয়ে ধরো কারেন্ট ফ্লো করাইলা, ফ্লো করে ওইটার কাছে একটা ম্যাগনেট নিয়ে আসবা, বা তোমার ফোনেও দেখবা কম্পাস দেওয়া থাকে না, ওইটা নিয়ে আসবা, দেখবা যে কম্পাসটা নর্মালি কম্পাস কীরকম ফেস করে থাকে, আর্থে নর্থ সাউথ, তাই না? বাট দেখবা যে এটার কাছে আনলে ওইটা একটু ঘুরে গেছে, মানে ওইটা কাজ করতেছে না। আবার অনেক সময় দেখা যায় অনেক ওই যে ফরেস্টের ভিতরে গেলেও ম্যাগনেট কাজ করে না, বিকজ ওইখানে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকে। আচ্ছা, সো আমরা এখন দেখবো যে এই ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কীভাবে বের করা যায়। ইলেকট্রিক ফিল্ডকে আমরা কী দিয়ে এক্সপ্রেস করতে, হ্যাঁ বলো। ওইটা হচ্ছে মানে ওই বিভিন্ন মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে ফরেস্টে, মানে স্টোনের ভিতরে থাকে বা বাইরেও থাকে, মেটাল থাকে অনেক সময়। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করতাম? ই দিয়ে, তাই না? ফর্মুলা কি ছিল মনে আছে? ই ইজ ইকুয়াল টু 1/4πε0 Q/r², তাই না? এরকম সেম একটা ফর্মুলা ম্যাগনেটিক ফিল্ডের জন্য আছে, অ্যান্ড এই ফর্মুলাটা পুরো এক্সপেরিমেন্ট থেকে আসছে, ঠিক আছে? মানে এটার রিজন কি কিছুই জানি না, বাট এক্সপেরিমেন্ট করে দেখছি এরকম। সো এটাই আমার থিওরি। সো এটা হচ্ছে এরকম যে ধরো, মানে এটা একটা ল আর কি, লটার নাম হচ্ছে বিও-স্যাভার্টস ল। এটা কিন্তু বায়োট-স্যাভার্ট না, অনেকে বইতে বাংলা বইতে দেখবা বায়োট-স্যাভার্ট লেখা, বাট এটার উচ্চারণ হচ্ছে বিও-স্যাভার্টস ল। বিও-স্যাভার্টস ল হচ্ছে বিও-স্যাভার্টস ল হচ্ছে একটা ফর্মুলা দেয় যেটা দিয়ে তুমি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারবা, যে এখানে কত ম্যাগনেটিক ফিল্ড আছে। যেমন কুলম্বস ল দিয়ে আমরা কি বের করি? ইলেকট্রিক ফিল্ড, তাই না? ইজ ইকুয়াল টু 1/4πε0 Q/r²। অ্যান্ড আমরা কিন্তু ওইখানে ওই ফর্মুলা ইউজ করে, মানে ওইটা যদিও একটা পয়েন্ট চার্জের জন্য ছিল, বাট আমরা ওইটা আরও অনেক এক্সটেন্ড করছিলাম। আমরা ইনফিনিট লাইনের জন্য দেখছি গাউস ল ইউজ করে, তারপর আমরা সিলিন্ডারের জন্য দেখছি, স্ফিয়ারের জন্য দেখছি। তো একইভাবে বিও-স্যাভার্টস ল আমরা এখন দেখবো। এটা হচ্ছে ওই চার্জের জন্য যেমন কুলম্বস ল, ওই একইভাবে এটা হচ্ছে বিও-স্যাভার্টস ল। আবার ওইখানে যেমন আমরা গাউস ল দেখছি, এখানে আমরা দেখবো অ্যাম্পিয়ার্স ল, ঠিক আছে? তো এই বিও-স্যাভার্টস লটা কি বলে? তো বিও-স্যাভার্টস ল বলে যে ধরো তোমার কাছে এরকম কোনো একটা জায়গায় ধরো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এরকম একটা ওয়্যার আছে। তো এটার ভিতর দিয়ে ধরো এরকম কারেন্ট ফ্লো হচ্ছে, যেটা হচ্ছে আই। আমরা বললাম যে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে ক্যাপিটাল আই, ঠিক আছে? তো এইটার এই কারেন্ট ক্যারিং ওয়্যারটা তো অনেক লম্বা, তাই না? আমরা এটার খুব ছোট একটা পোর্শন কনসিডার করি ফর নাও, ঠিক আছে? ধরো এই জায়গায় একটা ছোট্ট একটা টাইনি পোর্শন এখানে আমরা কনসিডার করলাম। সো ধরো এইখানে এরকম। সো এই যে ছোট পোর্শনটা দেখতেছে, এটার নাম আমরা দিলাম ডিএল। আমরা ডি দিয়ে ইউজুয়ালি ছোট জিনিস বুঝাই না, ডিএক্স, ডিওয়াই। সো এখানে আমরা দিলাম ডিএল, মানে ছোট একটা লেংথ, টাইনি লেংথ, ডিএল। অ্যান্ড এই ডিএল হচ্ছে একটা ভেক্টর। কীরকম ভেক্টর? তো এখন লেংথের ডিরেকশন আমরা কীভাবে বলবো? তো এই ডিএল ভেক্টরটার লেংথ হচ্ছে কারেন্ট যেদিকে ফ্লো হয় ওই দিকে, ঠিক আছে? সহজ রাখার জন্য
কারেন্টের দিকে যাচ্ছে, কারেন্ট কিন্তু আবার স্কেলার, কারেন্টের কিন্তু কোনো মানে ডিরেকশন আছে, বাট স্টিল ওর ডিরেকশনটা আসলে মানে ওকে এক্সপ্রেস করার জন্য জাস্ট ওর ভ্যালুটা জানলেই হয়, ঠিক আছে। কারেন্ট কিন্তু আসলে একটা স্কেলার, বাট কারেন্ট যখন এরকম একটা ওয়্যারের ভিতর দিয়ে যাচ্ছে তখন ওইখানে যখন আমি একটা টাইনি লেংথ নিচ্ছি সেইটার তোমার সেইটা একটা ভেক্টর হবে, আর সেই ভেক্টরটা ডিরেকশন কোন দিকে হবে, ওই কারেন্টের দিকে, বুঝতে পারছো? সো এখানে ডিএল হচ্ছে একটা ভেক্টর, আর এটার ডিরেকশন কোন দিকে, কারেন্টের দিকে। সো আমি এখানে এই যে দেখো একটা ছোট ভেক্টর রাখছি, আর একটু ক্লিয়ার করে রাখি দাঁড়াও। এটা কিন্তু একদমই ছোট একটা পার্ট, মানে ডিএল মানে তো বুঝে জিরোর অলমোস্ট টেন্স টু জিরো, মানে অলমোস্ট জিরো, জাস্ট বাট নন জিরো, একদম জিরো না বাট নন জিরো আর কি। সো আমরা এখানে এরকম একটা ডিএল ভেক্টর নিলাম, যার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো যেদিকে হচ্ছে আমরা ডিএল ভেক্টরটা ওই দিকেই নিছি, বুঝা গেছে? এখন এই বিও-স্যাভার্স ল বলে যে এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় আমি যদি এরকম একটা টাইনি পোর্শন কনসিডার করি, আর এইটা থেকে দূরে কোনো একটা পয়েন্টে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, ধরো এইখানে, ধরো আমি এই জায়গায় কোনো একটা পয়েন্ট আছে এইখানে, ওর থেকে একটা সার্টেন ডিস্টেন্স একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার আমি ধর নাম দিলাম পি। তো বিও-স্যাভার্স ল বলে যে এইখান থেকে তুমি যদি এরকম পি মানে একটা ডিস্টেন্স একটা পয়েন্ট নাও, যেই ডিস্টেন্সটাও ধর আমরা বলে দিলাম ডিস্টেন্সটা হচ্ছে আর, এবং এটাও একটা ভেক্টর, তাই না? আমরা এইখান থেকে মেজার করতেছি, অ্যান্ড এটা একটা ভেক্টরই হওয়া উচিত, কারণ আমি কোন ডিরেকশনে মেজার করতেছি ওইটা অবশ্যই আলাদা আলাদা, তাই না? আমি ধরো এই পয়েন্টটা যদি এইখানে নিতাম তখন আমার ভেক্টর এদিকে হইতো, আমি যদি পয়েন্টটা এইখানে নিতাম তখন এদিকে হইতো। সো এটাও একটা ভেক্টর, দ্যাট ইজ এখানে ডিরেকশনটা আমার জানা জরুরি, যে আমি কোথায় পয়েন্টটা নিতেছি এবং ওইটা ভ্যালুও জানা দরকার, যে আমি কত ডিস্টেন্সে নিতেছি। সো এর জন্য আমি একটা ভেক্টর নিচ্ছি, সেটা কি আর ভেক্টর বা পজিশন ভেক্টর আর কি, অবস্থান ভেক্টর। এখন বিও-স্যাভার্স ল বলে যে এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে, তো এখন আসি ম্যাগনেটিক ফিল্ড কী দিয়ে এক্সপ্রেস করি আমরা? ম্যাগনেটিক ফিল্ডকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে বি দিয়ে, আমরা ই দিয়ে এক্সপ্রেস করি কি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, আর ম্যাগনেটিক ফিল্ডকে আমরা এক্সপ্রেস করি বি দিয়ে, অ্যান্ড এটাও একটা ভেক্টর, ফিল্ড মানেই ভেক্টর, সো এটা একটা ভেক্টর, ঠিক আছে। তো বিও-স্যাভার্স ল বলে যে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে, এখন চিন্তা করে দেখো এখানে কি খুব বড় ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে? না, বিকজ আমি তো কনসিডার করছি খুব ছোট একটা পোর্শন। সো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটাও ক্রিয়েট হবে ওইটাও কী হবে, খুবই স্মল, তাই না? আমি যদি পুরো ওয়্যার চিন্তা করতাম তখন একটা বড় ভ্যালু হয়তো পাইতাম, বাট আমি কনসিডার করতেছি একদম জিরোর সমান একটা লেন্থ, অলমোস্ট জিরোর সমান একটা লেন্থ। সো আমার এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হবে ওরকমই, খুবই টাইনি, ঠিক আছে, ইনফিনিটলি স্মল বা ইনফিনিটসিমাল আর কি। সো এখানে আমার যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে ডিবি, ওইটাও কি হবে একটা ভেক্টর। ডিবি বলতেছি কেন? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি বা চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি বি, আর এখানে ক্রিয়েট হবে খুব ছোট একটা পোর্শন, সো এটার নাম আমরা কি দিব, ডিবি, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে আরেকটা জিনিস বললাম যে এই যে ভেক্টরটা, এই আর ভেক্টরটা আর এই যে ডিএল ভেক্টরটা, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে না? আমরা বললাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ডিএল ভেক্টর আর ভেক্টরের মধ্যে যে কোণ বা অ্যাঙ্গেল সেটাকে আমরা কি বলি, থিটা, ঠিক আছে। সো এখন বিও-স্যাভার্স ল যেটা বলে যে ওরা হচ্ছে এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্ট করে দেখছে এই যে ডিবির ভ্যালু, এই ডিবি ভেক্টরটার ভ্যালু এইটা প্রপোর্শনাল হয় কারেন্টের, ঠিক আছে। মানে যত কারেন্ট বাড়াবো তত এখানে ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে। এখন কথা হচ্ছে ওরা যদি মানে ম্যাগনেটিক ফিল্ড আগে থেকে নাই চেনে, তাহলে ওরা বলতেছে কিভাবে যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে। তো এখানে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতেছে ওইটা ওরা টের পাইছে, এখানে একটা চার্জ যখন চালাই দিচ্ছে বা একটা ম্যাগনেটকে যখন আনছে তখন দেখছে যে ওইটা একটু নড়ে যায়, বা একটা চার্জকে এখানে মুভিং করলে ওইটা এরকম অ্যাট্রাক্টেড হয়, ঠিক আছে। তো তখন ওরা বুঝছে যে এখানে কিছু একটা আছে যেটা আমরা এখনো জানি না, তো ওইটার নাম দিলাম আমরা ম্যাগনেটিক ফিল্ড, ক্লিয়ার। অ্যান্ড সেটা হচ্ছে কি ডিবি ভেক্টর দিয়ে বলতেছি। তো দেখা গেছে যে যখন কারেন্টটা ধরো খুব কম হয় বা জিরো হয়, তখন ওই ম্যাগনেট এখানে আরেকটা ওই যে কম্পাস আনলে কোনো ডিফ্লেকশন হয় না। বাট এই কারেন্টটা যখন অনেক বাড়াই দিব তখন দেখা গেছে যে ওইটা অনেক মানে ফাস্ট ঘুরে গেছে, বা এখানে একটা চার্জ আনলে সেই চার্জটা খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয়েছে। সো তখন তারা বলছে যে অবভিয়াসলি কারেন্ট বাড়লে ম্যাগনেটিক ফিল্ডও বাড়তেছে। সো বলা হয়েছে যে ডিবি হচ্ছে আই এর প্রপোর্শনাল হবে, মানে কারেন্ট আমরা যত বাড়াবো ম্যাগনেটিক ফিল্ড তত বাড়বে, বুঝছো সবাই? আচ্ছা, দেন তারা আরও এক্সপেরিমেন্ট করে দেখছে যে এই ডিস্টেন্সটা আমি যত দূরে নিব তত ম্যাগনেটিক ফিল্ড কমে যায়।
এবং শুধু নর্মালি কমে না, ওই ইলেকট্রিক ফিল্ড যেমন স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, হ্যাঁ স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, ওই একইভাবে এটাও। মানে আমি যদি এটা ডাবল ডিস্টেন্স করে দিই তখন দেখা যায় ফিল্ড বা ওই অ্যাট্রাকশনটা 4 গুণ কমে গেছে, ঠিক আছে? সো এই ম্যাগনেটিক ফিল্ডটা ব্যস্তানুপাতিক হবে বা ইনভার্সলি প্রপোর্শনাল হবে আর স্কোয়ারের। ক্লিয়ার? মানে ইলেকট্রিক ফিল্ডের মতোই। ইলেকট্রিক ফিল্ড যেমন চার্জের প্রপোর্শনাল, এটা কারেন্টের প্রপোর্শনাল। ইলেকট্রিক ফিল্ড যেমন আর স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, এটাও তাই। ক্লিয়ার? দেন আরও দেখা গেছে যে এই যে থিটা, হ্যাঁ, এই ডিবির ভ্যালু এই সাইন থিটার প্রপোর্শনাল হয়। মানে আমি যখন ঠিক পারপেন্ডিকুলারলি নেই তখন সবচেয়ে বেশি হয়, আর দেন আমি যখন কোনো একটা সাইডে করি, মানে অ্যাঙ্গেলটা যখন কমাই তখন দেখা যায় ওটা কমে যায়। বুঝতে পারছো? সো এই ডিবির ভ্যালু হচ্ছে সাইন থিটার প্রপোর্শনাল হয়। সব এক্সপেরিমেন্টাল, একদিনে করে নাই, অনেক দিন ধরেই করছে, অ্যান্ড দেন ফাইনালি তারা এই রেজাল্টগুলো বলছে যে ডিবি হচ্ছে সাইন থিটার প্রপোর্শনাল হয়। এই কয়টা জিনিস যে ও আচ্ছা, আরেকটা জিনিস বলি নেই, যে আমি এই সেগমেন্টটা যত বেশি কনসিডার করব তত আমার ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে। এটাও কমন সেন্স। আমি যদি খুব কম সেগমেন্ট চুজ করি তখন এটাও ছোট হবে, আমি যদি একটু মোটামুটি লার্জ একটা সেগমেন্ট নেই তখন এখানে ম্যাগনেটিক ফিল্ডটাও বড় হবে। সো তারা বলছে যে ডিবি উইল বি প্রপোর্শনাল টু ডিএল। ক্লিয়ার? এখন দেখো 4টা সমানুপাতিক সম্পর্ক বা 4টা প্রপোর্শনাল রিলেশন এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? সেইগুলোকে মার্জ করব কিভাবে? আমরা সবসময় কি করি, সবগুলা প্রপোর্শনালিটিকে একটা সিঙ্গেল ফর্মুলায় মার্জ করার ট্রাই করি। সো মার্জ করার জন্য কি করতে হয় বলো তো? ওই যে মাল্টিপ্লাই করতে হয় না সবগুলো। সো এখান থেকে বলা যায় যে একবারে ডিবি উইল বি প্রপোর্শনাল টু, মানে ফাইনালি আমি যদি এই 4টা রেজাল্টকে একসাথে বলতে চাই তাহলে আমি বলতে পারবো ডিবি উইল বি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এইটা হচ্ছে বিওসাভার্স লর রেজাল্ট ফাইনাল, যে এই ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু, ডিবির ভ্যালু আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ারের প্রপোর্শনাল হবে। এখন একটা কি আনা উচিত? ইকুয়াল দিয়ে একটা কনস্ট্যান্ট আনা উচিত না? যেমন ইলেকট্রিক ফিল্ডে কি ছিল 1/4 এপসাইলন নট, এখানেও ওরকম একটা আছে। সো এইখানে যে কনস্ট্যান্টটা ডিবি ইজ ইকুয়াল টু, এই কনস্ট্যান্টটা হচ্ছে মিউ নট বাই 4 পাই। মিউ নট বাই 4 পাই। এই মিউ নট কিন্তু আগে ছিল না, এটা অনেক পরে আসছে, ঠিক আছে? এটা ম্যাক্সওয়েলের ইকুয়েশন ডেভেলপ হওয়ার পরে আসছে। বাট আমরা একদম মানে অলরেডি যত কিছু এইখানে এটা রিলেটেড যত কাজ হয়েছে এটা ফাইনাল রেজাল্টে দেখতেছি। সো ডিবি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা, আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন কথা হচ্ছে এই মিউ নট কনস্ট্যান্টটা কি, এটার ভ্যালু কত বা এটার নাম কি? সো এই মিউ নটের নাম হচ্ছে, নিচে লিখি, মিউ নটের নাম হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। এপসাইলন নট কি ছিল? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা কোনো একটা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, আর পারমিয়াবিলিটি হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, ঠিক আছে? এটাকে বাংলায় প্রবেশ্যতা বলে। সো মিউ নট হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। ক্লিয়ার? অ্যান্ড এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। মানে মজার ব্যাপার হচ্ছে এটা 4 পাই এর একটা মাল্টিপল। সো 4 পাই আসলে কাটা যায়। সো এটার ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। এখন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে এটার ইউনিটটা কি, বা এই যে ম্যাগনেটিক ফিল্ড যে এতক্ষণ বকবক করলাম এইটার একটা ইউনিট থাকার কথা না? যেমন ইলেকট্রিক ফিল্ডের একক বা ইউনিট কি ছিল? নিউটন পার কুলম, ফোর্স পার ইউনিট চার্জ। এইটার ইউনিট কি হবে? সো আমরা একটু ফর্মুলার দিকে তাকায়ে একটা ইউনিট ডেভেলপ করার ট্রাই করি। আচ্ছা সরি, ফর্মুলার দিকে তাকায় না, এটা আমি এখন বলি যে এটার ইউনিটটা কি, পরে এটার এক্সপ্লেনেশন পাওয়া যে ইউনিটটা কোত্থেকে আসছে। সো ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার মিটার। দাঁড়ান আমি একটু চিন্তা করে নিই।
হ্যাঁ, নিউটন পার অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট নিউটন পার অ্যাম্পিয়ার মিটার, বাট আমরা এটা ইউজ করি না বিকজ এটা অনেক লেংদি। সো এটার একটা শর্ট হ্যান্ড ফর্ম আছে, মানে আর একটা বেটার নাম আছে, সেটা হচ্ছে টেসলা। টেসলাকে তো চিনো সবাই, তাই না? নিকোলাস টেসলাকে চিনো না সবাই? এসি কারেন্টে সবচেয়ে বেশি যার অবদান নিকোলাস টেসলা, তো তার কন্ট্রিবিউশনের জন্য এটার নাম দেওয়া হয়েছে টি। অ্যান্ড কেন আমরা ম্যাগনেট পড়তেছি সেটা একটু বলে রাখি। ম্যাগনেট পড়তেছি যাতে আমরা পরে এসি কারেন্ট জেনারেট করতে পারি। এই যে তোমার বাসা বাড়িতে যত কারেন্ট দেখতেছো সব ম্যাগনেটিক ফিল্ড দিয়ে জেনারেট করা, ঠিক আছে? সো এই নিউটন পার অ্যাম্পিয়ার মিটারের একটা আলাদা নাম হচ্ছে টেসলা। এটা টেসলা কার কোম্পানি না, এটা হচ্ছে টেসলা সায়েন্টিস্ট, ঠিক আছে? আচ্ছা, সো ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা, ঠিক আছে? তো এখন আমি এইটা ইউজ করে বের করি যে মিউ নটের ইউনিটটা কি হবে, সেটা বলতে পারবা। দেখো, এইটা যদি টেসলা হয়, এটা টি, আমরা টেসলা বলতেছি, নিউটন পার অ্যাম্পিয়ার মিটার আপাতত বলবো না। এটা যদি টি হয়, এটা কি অ্যাম্পিয়ার, এটা কি ডিএল, এটার ইউনিট কি মিটার, আর এটা কি মিটার স্কোয়ার। সো আমরা একটু লেখা ট্রাই করি মিউ নটটা আসলে কীভাবে লেখা যায়। মিউ নট হচ্ছে মিউ নট হচ্ছে তোমার ডিবি ইন্টু 4πr² ডিভাইডেড বাই আইডিয়াল সাইন থিটা। আইডিয়াল সাইন থিটা, সাইন থিটার কোনো ইউনিট হয়? সাইন থিটা তো জাস্ট একটা রেশিও। তারপর এই 4π এর কোনো ইউনিট আছে? ওইটাও কনস্ট্যান্ট। ডিবি হচ্ছে টেসলা, এটার ইউনিট হচ্ছে টেসলা, এটা হচ্ছে মিটার স্কোয়ার, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কি মিটার। সো এটার ইউনিট হচ্ছে, দেখো মিটার আর মিটার স্কোয়ার একটা কেটে দেওয়া যায়। সো এটার ইউনিট হচ্ছে টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। এই চ্যাপ্টারটাই ইউনিট আর ইউনিট, মানে এখন পড়তেছো কি টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স, এরপর পড়বা হচ্ছে টেসলা মিটার টেসলা মিটার স্কোয়ার অ্যাম্পিয়ার ইনভার্স। অনেক ইউনিট আছে এখানে, মানে অনেক ইউনিট, অনেকে ইউনিটের চার্ট বানায় মুখস্থ করে, বাট আমাদের দরকার হবে না হোপফুলি। সো এখানে এটার ইউনিট কি টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। তো এটার নাম হচ্ছে, এইটার ইউনিট হচ্ছে তোমার, মানে এই মিউ নটের ইউনিট, ঠিক আছে? এটার ইউনিট হচ্ছে টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। ক্লিয়ার? আর ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি টেসলা। ওকে, এইটারও আরও ম্যাগনেটিক ফিল্ডের এই একটা ইউনিটই না, ম্যাগনেটিক ফিল্ডের আরেকটা ইউনিট আছে গাউস। অ্যান্ড 1 টেসলাতে হচ্ছে 10⁴ গাউস, আমার যতদূর মনে পড়ে, অথবা উল্টাটাও হতে পারে। হ্যাঁ, 1 টেসলাতে হচ্ছে 10⁴ গাউস। সো আরেকটা ইউনিট আছে গাউস। দেখো, এ কিন্তু ম্যাথমেটিশিয়ান, বাট এর সব জায়গায় নাক দিয়ে রাখছে। ও ওই যে ইলেকট্রিসিটিতে গাউস ল দিছে, ও এইখানে আবার ওর নামে ইউনিট আছে, আবার গাউসের ম্যাথে তো কন্ট্রিবিউশনের শেষ নাই। সো সব জায়গাতেই কন্ট্রিবিউশন আছে আর কি। আচ্ছা, তারপরে যে ফিজিক্সে আমরা ডাইভারজেন্স করছি না ভেক্টরে, গাউসের ডাইভারজেন্স থিওরাম আছে একটা। ওকে, আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো এটার ইউনিট হচ্ছে টেসলা, তারপর আরেকটা হচ্ছে গাউস। এখানে ইকুয়াল দেওয়া উচিত না, এটা হচ্ছে 10⁴ গাউস। আর আরও একটা ইউনিট আছে, এইটা আমরা শিখব এই চ্যাপ্টারের লাস্টে অথবা তার পরের চ্যাপ্টারে, ইন্ডাকশনের যে চ্যাপ্টার আছে সেখানে। আরেকটা ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। WB হচ্ছে ওয়েবার, ওয়েবার। হ্যাঁ হ্যাঁ, বলতে পারি, এগুলো বইতে আছে তো। সো অনেক সময় ইউনিট, আমাদের সময় তো গাউস দিয়ে দিছিল বইতে। ও, এই ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে জাস্ট 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। মানে টেসলা আর ওয়েবার পার মিটার স্কোয়ার একই কথা, বাট টেসলার গাউস একই কথা না, তাদের মধ্যে এরকম একটা কানেকশন আছে। ক্লিয়ার? ওয়েবার হচ্ছে আবার ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট, এর জন্য আমরা ওয়েবার পার মিটার স্কোয়ার লিখছি। ইলেকট্রিক ফ্লাক্স কি ছিল মনে আছে? ফাই ইজ ইকুয়াল টু E.A, ইলেকট্রিক ফিল্ড ডট উইথ এরিয়া ভেক্টর। কোনো একটা সারফেসের ভিতর দিয়ে যতটুকু ইলেকট্রিক ফিল্ড যাইতেছে ওইটার সাথে ডট প্রোডাক্ট, তাই না? আর ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্সে একইভাবে B.A, মানে সিমিলারিটি আছে। ওই যে আমরা ওইখানে যেমন ফ্লাক্স মাপতাম, এখানে একইভাবে ফ্লাক্স মাপবো B.A, ঠিক আছে? সো ওইটার ইউনিট হচ্ছে ওয়েবার, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার।
আর ওইখান থেকে আসছে ওয়েবার পার মিটার স্কয়ার। আমরা এগুলো দেখবো, সবই আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা, সো এই ফর্মুলাটা বুঝছো? এইটা আমাদের একদম টানা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, সারা জীবন, ঠিক আছে? আর এই জিনিসগুলো কেউ এভাবে পড়বা না যে আমার জাস্ট কলেজ লাইফে লাগতেছে আমি এখন পড়তেছি। যখন তুমি ধরো ক্লাস 5-6-এ ছিলা, তখন পার্সেন্টেজের অঙ্ক তুমি সারা জীবনের জন্য করছো না? মানে এখন করতেছি, বাট আমি ফিউচার যখনই আসবে আমি পারবো। সো এই জিনিসগুলো ওইভাবে শিখতে হবে যে আমার এটা একটা স্কিল। আমি হয়তো যদি আমি ইঞ্জিনিয়ার হই, আমি কোনো একটা ইন্ডাস্ট্রিতে গেলাম, তখন আমার এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড সামনে আসলো, আমি তখন যদি ফর্মুলাটা লিখতে না পারি, আমার ইজ্জত থাকবে? তখন বলবে না যে তুমি কি ইঞ্জিনিয়ারিং পড়ছো? বা তুমি ধরো বড় ফিজিসিস্ট হয়েছো, এখন অনেক কিছু পারো, বাট এই জিনিসটা লিখতে পারলো না, তোমার গুগলে সার্চ করা লাগলো, তখন কিন্তু ইজ্জত থাকবে না। সো এগুলো ভালো করে শিখে রাখো, ঠিক আছে? আচ্ছা, সো ফর্মুলাটা কি? ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা, এখন এটা তো জাস্ট ভ্যালু বললাম, বাট এটা একটা ভেক্টর না, এটা একটা ডিরেকশন থাকার কথা না? সো এই ডিরেকশনটা আমরা তো অলরেডি বলছি এক্সপেরিমেন্ট থেকে, যে এই যে কারেন্টের দিকে আমার ডান হাতের থাম্ব রাখবো, আর এইখানে আমি ডিরেকশন বের করতে চাই, তাই না? এইখানে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আমি ইন্টারেস্টেড। সো এইখানে আমার আঙ্গুলগুলো কোন দিকে ঢুকে, মানে এটা কি ঢুকে না বের হয়? ঢুকে। মানে আমি এখানে রেখে আমার হাতটা যদি এভাবে ঘুরাই, তখন এই সারফেস দিয়ে এটা কি ঢোকার ট্রাই করতেছে। সো আমরা বলবো এটার ডিরেকশন হচ্ছে ভিতরের দিকে। এখন একটা জিনিস এই যে ঢুকতেছে বা বের হয়ে আসতেছে এখান থেকে, এইটার জন্য আমাদের একটা নতুন নোটেশন লাগবে। তো সেটাকে আমরা ইন্ডিকেট করি এভাবে, যে কোনো একটা সারফেসে একটা ভেক্টর যদি ঢুকে, তখন সেটাকে এরকম ক্রস দিয়ে দেখানো হয়, ক্রস দেন আবার একটা সার্কেল, ঠিক আছে? সো আমি এই ডিবির পাশে এই ক্রসটা লিখে বোঝাচ্ছি ডিবি এখানে এই দিকে ঢুকতেছে, ফাইন। আচ্ছা, আমি যদি এই পাশে একটা পয়েন্ট নিতাম, এই পাশে দেখো, ধরো আমি এইখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে ডিরেকশন কোন দিকে হবে? দেখো, কারেন্টের দিকে থাম্ব নিলাম, দেন এই যে দেখো আমার আঙ্গুল এইখান দিয়ে বের হয়ে আসার ট্রাই করতেছে। সো বের হওয়ার জন্য একটা সাইন আছে, মানে এইখানে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড দেখতাম, ওইটা দেখতাম কি বের হয়ে আসতেছে। সো বের হয়ে আসার সাইনটা হচ্ছে এরকম, একটা ডট দেন একটা সার্কেল, ডট সার্কেল। সো তুমি যদি কোনো একটা জায়গায় দেখো এরকম ডট আর সার্কেল দেওয়া, বুঝবা যে এখান থেকে একটা ফিল্ড বের হয়ে আসতেছে। আর কোনো জায়গায় যদি দেখো ক্রস দেওয়া, তাহলে বুঝবা যে ওইটার ভিতরে ঢুকতেছে। এখন অনেকেই আছে পরীক্ষায় এটা প্যাচ লাগাবে, ঠিক আছে? খুবই স্বাভাবিক। সো কীভাবে মনে রাখা যায় দেখো, বা এটা অ্যাকচুয়ালি কেন এরকম দেওয়া হইলো? সো এটা দেওয়া হয়েছে এই কারণে, তুমি একটা অ্যারো চিন্তা করো। আচ্ছা, এই যে উপরে দেখো, আমি দেখাচ্ছি এখানে, তুমি একটা অ্যারো চিন্তা করো, ধরো একটা অ্যারো, ঠিক আছে? সো অ্যারোর পিছনে এরকম থাকে না, যে আর্চাররা যেগুলো শ্যুট করে। সো এখন তুমি যদি এটা সামনের দিক থেকে দেখো, মানে তোমার দিকে যদি অ্যারোটা আসে, মানে এরকম যদি আসে, তখন আমি ওইটার কি সামনের মাথাটা দেখবো। সো আমি এটা কী দেখবো? ডট দেখবো একটা, ঠিক আছে? আর এই অ্যারোটা যদি আমার থেকে এরকম দূরে যায়, তাহলে আমি ওর পিছনের এই সাইডটা দেখতেছি, আর ওই পিছনে কী আছে? এরকম একটা ক্রস, বুঝতে পারছো? সো এর জন্যই যখন এই যে ঢুকতেছে, সো আমি পিছন দিক দিয়ে দেখতেছি ক্রস, আর যখন বের হচ্ছে আমি সামনের দিক থেকে দেখতেছি ডট, বুঝতে পারছো? খুবই ইজি। আর এটা যে শুধু ম্যাগনেটিক ফিল্ডের জন্য তা না, এটা যে কোনো ভেক্টর এভাবে তুমি এক্সপ্রেস করতে পারো। আমরা এতদিন যত ভেক্টর দেখছি একটা প্লেনে দেখছি, বাট এইটা ছিল এই ভেক্টরগুলো হচ্ছে প্লেন থেকে বের হয়ে আসতেছে বা প্লেনে ঢুকতেছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এখান থেকে আমরা এখন মানে আমরা ডিরেকশনটা বুঝছি, বাট এটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা যায় কিভাবে? মানে কেউ একজন এই ফর্মুলাটার দিকে তাকাই বুঝে গেছে যে ডিরেকশন কীরকম হবে। আমরা তো এটা বারবার হাত দিয়ে বলতেছি, বাট এটা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা যায় কিনা? সো ম্যাথমেটিক্যালি ডিরেকশন এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু একটা টেকনিক শিখছিলাম ভেক্টর চ্যাপ্টারে, ক্রস প্রোডাক্ট, তাই না? ক্রস প্রোডাক্ট আমাদেরকে ওই বলে যে আমি যদি ধরো দুইটা ভেক্টর ক্রস করি, লাইক একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এরকম দুইটা ভেক্টর আছে, তো এখন আমি যদি এ ক্রস বি বের করি, তখন আমার ডিরেকশন মাপার জন্য কি করতে হইতো? এরকম রাইট হ্যান্ড নিতে হইতো, এই চারটা ফিঙ্গারকে প্রথমটা থেকে সেকেন্ডটার দিকে ঘুরাইতাম, আমার থাম্ব যেদিকে পয়েন্ট করে ওই দিকে হচ্ছে এই ক্রস প্রোডাক্টটার ডিরেকশন, রাইট? সো এইখানে আমরা দেখি ক্রস প্রোডাক্ট দিয়ে কিছু একটা করা যায় কিনা ওই ডিরেকশনটা বোঝানোর জন্য, কারণ এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটির মধ্যে তো আমাদের ভ্যালুও থাকে আবার ডিরেকশনটাও থাকে, বাট এখানে তো আমি ডিরেকশন দিতে পারিনি, তাই না?
আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে যেখানে একটা সাইন থিটা আছে, ওই ক্রস প্রোডাক্টেও কিন্তু সাইন থিটা ছিল। সো আমরা দেখি যে একটু চিন্তা করে এটা বের করা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ট্রাই করব যে ওই ফর্মুলাটা একটু এমনভাবে মডিফাই করে একটা ভেক্টর ফর্মেটে আনতে যাতে আমাদের ডিরেকশনটা ওই ফর্মুলার ভিতরেই থাকে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এই ছবিটা একটু ব্যাক করি। দেখো, আমরা আগে থেকেই জানি ডিরেকশন এদিকে, ওকে? সো পুরোপুরি ভেক্টর দিয়ে চিন্তা করো। এইদিকে একটা ভেক্টর আছে কত, ডিএল, আর এইদিকে একটা ভেক্টর আছে আর। এখন ডিএল ক্রস আর করলে এদিকে যায় নাকি আর ক্রস ডিএল করলে এদিকে যায়? দেখো তো। না, আর ক্রস ডিএল করলে তো এই যে আর থেকে ডিএল এদিকে বের হয়ে আসলো, সো উল্টাটা হবে, তাই না? ডিএল ক্রস আর। দেখো, এই যে ডিএল এদিকে, আমার রাইট হ্যান্ডের 4টা ফিঙ্গার এখানে রাখলাম, ওই আর এর দিকে ঘুরাইলাম, থাম ভিতরের দিকে যাওয়ার ট্রাই করতেছে, ওই যে রাইট হ্যান্ড স্ক্রু রুল। সো একটা স্ক্রু যদি এরকম ঘুরাও তখন এটা ভিতরের দিকে ঢুকবে। স্ক্রু রুল অনেকে মনে করে যে এটার কোনো ইউজ নাই, বাট জাস্ট এটা কতটা মানে প্র্যাকটিক্যাল আমি একটু বুঝাই বলি। কেউ উপরের দিকে তাকাবো না, ঠিক আছে? বলতে পারবো ফ্যান কোন দিকে ঘুরতেছে এই বাতাসের উপর বেস করে? চিন্তা করো তো। দেখো, এরকম না? এই যে এদিকে যদি আমার ফিঙ্গার ঘুরাই, থাম নিচের দিকে না, ফ্যান ওই দিকেই ঘুরতেছে। সব ওই সেম রুল ফলো করে। একটা বোতলের ধরো ইয়া খুলবা, সো এটা যখন খুলতে চাও তখন তুমি এই দিকে ঘুরাও, তাই না? সো তখন এই যে এরকম ঘুরানো লাগতেছে। সো এরকম যদি ঘুরাও আমার থাম্বের দিকে পয়েন্ট করবে, সো ওই বোতলের ইয়াটা মুখটা ওই দিকে চলে আসে। সো এর জন্য এটার নাম রাইট হ্যান্ড স্ক্রু রুল। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এইখান থেকে দেখে বোঝা যায় ডিএল ক্রস আর করলে ওই ডিরেকশনটা পাওয়া যায়। সো আমরা এই ফর্মুলাটা, বাট এইখানে কথা হচ্ছে ডিএল ক্রস আর তো নাই, মানে ক্রস প্রোডাক্টে তো ডিএল ভেক্টরটাও আসবে, এই ভেক্টরটাও আসবে, আর সাইন থিটাও আসবে, তাই না? ক্রস প্রোডাক্ট মনে আছে কি ছিল? ক্রস প্রোডাক্টের ভ্যালু দুইটা ভেক্টর আর তাদের মাঝখানে অ্যাঙ্গেলের সাইন, তাই না? তাহলে ডিএল ক্রস আর কে কি লেখা যায়, মানে ডিএল ক্রস আর এর ভ্যালু কি লেখা যায় বা ম্যাগনিটিউড কি লেখা যায়? ডিএল ইন্টু আর ইন্টু সাইন থিটা। এর জন্যই আমি এই থিটাটা নিয়েছিলাম, বুঝতে পারছো? বাট এইখানে আসে শুধু ডিএল সাইন থিটা। সো ইচ্ছা করে একটা আর এইখানে আনি আর নিচে একটা কি দিব, একটা এক্সট্রা আর দিব। তো দেখো এখানে কি পাওয়া যাবে। আমি এই ভ্যালুটাকে একটু মডিফাই করলাম যে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল, ইচ্ছা করে একটা আর দিলাম, সাইন থিটা ডিভাইডেড বাই নিচে কত আসবে বলো তো? আর কিউব। এই ডিএল আর সাইন থিটা কার ভ্যালু? ডিএল ক্রস আর এর ভ্যালু। সো আমি যদি এইটা ভেক্টর দিয়ে লিখি, এইটাও ভেক্টর দিয়ে লিখতে পারবো। সো আমি এখান থেকে লিখতে পারবো যে ডিবি যদি একটা ভেক্টর হয় তাহলে ডিবিকে সুন্দর মতো এইভাবে লেখা যায়, মিউ নট বাই 4 পাই আই ইন্টু ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। বুঝা গেছে? দেখো এই ফর্মুলাটা অনেক বেটার না? এটা আমাকে ওই রাইট হ্যান্ড রুল এটার ভিতরে ইনক্লুডেড আছে, এটা আমাকে ভ্যালু বলতে পারবে। আমি এটা ভ্যালু বের করতে চাইলে জাস্ট এই ক্রস প্রোডাক্টটা ভাঙবো, দ্যাট ইজ ডিএল আর সাইন থিটা লিখবো। ফাইন। সো এইটাকে বলা হয় বিও-স্যাভার্স ল এর ভেক্টর ফর্ম। অনেক সময় এমসিকিউতে ডিরেক্টলি এইটাই আসে যে হুইচ ওয়ান অফ দ্য বিলো ইজ দ্য ভেক্টর ফর্ম অফ বিও-স্যাভার্স ল, তখন তোমার এইটা চুজ করতে হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ বিও-স্যাভার্স ল, মানে আরো কমপ্লিট। এটা জাস্ট ভ্যালু না, ডিরেকশনও বলতে পারে। ক্লিয়ার? এটা এই যেসব জিনিস বক্স করব এগুলা মাথায় রাখবো অলওয়েজ। বাট এই ফর্মুলাটা দেখে অনেকে একটু মিসলিডেড হয় কিভাবে জানো? বলে যে ডিবি হচ্ছে আর কিউবের ইনভার্সলি প্রপোর্শনাল, বাট আসলে না। সো এর জন্য যাতে মানে কেউ ভুল না করে অনেকে এভাবে লেখে যে এইটাকে আর ভেক্টর না লেখে একটু আলাদাভাবে লিখি। দেখো, মিউ নট বাই 4 পাই আই, তারপর হচ্ছে কি আর কিউব নিচে, তাই না? আমি আর কিউব না লিখে আর স্কোয়ার লিখলাম, আর এই ভেক্টরের নিচে হচ্ছে ওই আরটা দিয়ে দিলাম।
তাহলে বলো তো এটা এই আর ভেক্টর বাই আর এটাকে কি বলা যায়? আর ক্যাপ না, ওই যে ইউনিট ভেক্টর, একক ভেক্টর। সো এইটাকে আমি এভাবে লিখতে পারবো। সো আমি পার্সোনালি অলওয়েজ এটা লিখি, ডিবি ইজ ইকুয়াল টু, মানে ডিবি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই বাই আর স্কোয়ার, মিউ নট বাই 4 পাই আই বাই আর স্কোয়ার ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ ইউনিট ভেক্টর। ক্লিয়ার? সেম কিন্তু এটাও। সো এটাও আমার ভেক্টর ফর্ম। অনেক সময় এমসিকিউতে এইটা অপশন হিসেবে থাকে। ক্লিয়ার? অ্যান্ড তুমি ওই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতেও পড়ছিলা এই 4 পাই আর স্কোয়ার একটা স্ফিয়ারের সাথে রিলেটেড। সো এখানেও ওইটা আছে, বাট আমরা ওদিকে এখন যাব না। বাট এইটারও একটা সিগনিফিকেন্স আছে, এই যে 4 পাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা আরেকটা মজার ব্যাপার বলি, এই যে মিউ নট, এই কনস্ট্যান্টটা খুবই স্পেশাল একটা কনস্ট্যান্ট। এটা তোমাদের আগেও বলছিলাম যে তুমি যদি 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এপসাইলন নট আর মিউ নট করো, তুমি এক্স্যাক্টলি লাইটের ভেলোসিটি পাবা 299792458 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটা কোত্থেকে আসছে? এটা আসছে ম্যাক্সওয়েলের 4টা ফেমাস ল থেকে। মানে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড যখন কম্বাইন্ড হয়েছে তখন এটা আসছে। ঠিক আছে? এটা আমরা ফিজিক্যাল অপটিক্সে পড়বো, ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টার আছে এটা। আচ্ছা, সো এইটা বুঝছো সবাই? আর সো আমরা একটু আবার প্রথম থেকে বলি। একটা কারেন্ট ক্যারিং ওয়্যার তার চারপাশে একটা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। যেমন এটা যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, এই চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ঠিক আছে? আর এই যে আমি এটা দিয়ে যে লিখতেছি, এটাও কিন্তু ম্যাগনেট দিয়েই কাজ করে, ম্যাগনেটিক ফিল্ড দিয়েই কাজ করে। ঠিক আছে? মানে এটা যে এত স্মুথ হইতেছে সব ম্যাগনেটিক ফিল্ডের জন্য। আর এইখানে এই দুইটা ফর্ম হচ্ছে কি বিও-স্যাভার্স লয়ের ভেক্টর ফর্ম, আর এটা হচ্ছে কি বিও-স্যাভার্স লয়ের জাস্ট ভ্যালু, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু। ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি বলছি? টেসলা অর ওয়েবার পার মিটার স্কোয়ার অর 10⁴ গাউস। আর মিউ নটকে কি বলছি? পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। তো যদি অন্য মিডিয়াম হয় তখন অন্য মিডিয়ামের পারমিয়াবিলিটি হবে, বাট আমরা সব ফ্রি স্পেসেই করব। ফ্রি স্পেসে এই 4 পাই ইন্টু 10⁻⁷ এই কনস্ট্যান্টটা তোমার ক্যালকুলেটারে আছে, আমি একটু দেখাই। এটা প্রবাবলি 37 নাকি 30, ঠিক মনে নেই, কারো ক্যালকুলেটর দাও তো। আচ্ছা, এটা হচ্ছে 33, 32 হচ্ছে এপসাইলন নট আর 33 হচ্ছে ম্যাগনেটিকের ওই পারমিয়াবিলিটি। সো এইটাই কিন্তু ওই যে 4 পাই ইন্টু 10⁻⁷। বুঝতে পারছো? ক্লিয়ার এটা সবার? আর মিউ নটের ইউনিট কি? টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। আচ্ছা আচ্ছা, সো কারেন্ট ক্যারিং ওয়্যারের আমরা ম্যাগনেটিক ফিল্ডের একটা, বাট এখন কথা হচ্ছে এই ফর্মুলাটা তো জাস্ট একটা ছোট পোর্শনের জন্য। একটা বড় ওয়্যারের জন্য আমি কি করব বলো তো? ইন্টিগ্রেশন করব, তাই না? আমরা যেমন ডিফারেন্সিয়েশনে কি করি, মানে ডিফারেন্সিয়েশনে না, আমরা এই যে ডিবি দিয়ে বা ডিএক্স এরকম যখন কিছু একটা লিখি তখন ওইগুলো হচ্ছে কি ইনফিনিটলি স্মল এক একটা পিস। সো আমি যদি এগুলো এক একটা জোড়া দিতে চাই তখন আমার কি করতে হবে? সব ইন্টিগ্রেশন করতে হবে, মানে এগুলোকে সাম করতে হবে। ঠিক আছে? তো আমরা এখন ওইটাই দেখব। এখন তোমার ভয় লাগতে পারে আমরা তো ইন্টিগ্রেশন শিখি নাই, বাট এই চ্যাপ্টারে যে ইন্টিগ্রেশনগুলো দেখব ম্যাক্সিমামই সহজ। জাস্ট আমাদের একটা ইন্টিগ্রেশন পারলেই হবে, সেটা হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স কত বলো তো? বা ডিডি থিটা লিখি, ঠিক আছে? আমাদের থিটা দিয়ে লিখি, ডিডি থিটা অফ সাইন থিটা কত? কস থিটা। আর এখানে আরেকটা হচ্ছে ডিডি থিটা অফ সাইন থিটা কত? সরি, কস থিটা কত? মাইনাস সাইন। আচ্ছা, সো এখন ইন্টিগ্রেশন আমরা যখন ওইটা শুরু করব তখন এগুলো আরও ডিটেলসে বুঝবা, বাট একটু শর্টলি বলি। আমি চাইলে এই ডি থিটাটা ওই পাশে নিয়ে আসতে পারি না? মানে এটা তো বেসিক্যালি একটা, আমরা যখন পড়ছি তখন আমরা এটাকে কি একটা রেশিও হিসেবে ট্রিট করছি, যে স্মল একটা থিটার জন্য সাইন থিটার ভ্যালু কত চেঞ্জ হয় সেই রেশিওটাই হচ্ছে
বা সেই চেঞ্জিং রেটটাই হচ্ছে কি কস থিটা। সো আমরা কি বলতে পারি যে ওই সাইন থিটার স্মল চেঞ্জটা হচ্ছে বেসিক্যালি তোমার কস থিটা ইন্টু ডি থিটা, মানে ব্যাপারটা এরকম এস ইজ ইকুয়াল টু ভিটি, ওরকম যে এটা হচ্ছে আমার টাইনি চেঞ্জ, এটা হচ্ছে চেঞ্জিং রেট, এটা হচ্ছে ভ্যারিয়েবল কটটুক চেঞ্জেস, ঠিক আছে? জাস্ট এই সাইড চেঞ্জ করে আনছি। এখন চিন্তা করো আমি যদি ডি সাইন থিটা সবাইকে যোগ করি, মানে সব ছোট ডি সাইন থিটা পিসগুলোকে যদি আমি একসাথে ইয়া করি, অ্যাকিউমুলেট করি বা সাম করি, তখন আমি কি পাবো? বড় সাইন থিটাটা পাবো। সো এটা কি আমরা কিভাবে করি? অনেকবার দেখছো এটা মোশন চ্যাপ্টারে, তারপর অন্যান্য চ্যাপ্টারেও আমরা ইন্টিগ্রেশন করি, তাই না? সো এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন। সো সব ডি সাইন থিটাগুলোকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? সাইন থিটা। একটা কনস্ট্যান্ট আসে অবশ্য, বাট আমরা আপাতত এগুলো একটু ইগনোর করতেছি। আর এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা। সো এইখান থেকে আমরা কি বুঝলাম যে কস থিটা ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যায়? সাইন থিটা। বা তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস, আর কসকে ইন্টিগ্রেট করলে সাইন, বুঝছো? আবার একইভাবে কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইনকে ইন্টিগ্রেট করলে কস। মানে জাস্ট এইরকম যে ডি কস থিটা এটা হচ্ছে কত? মাইনাস সাইন থিটা ডি থিটা। সো আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, ডি কস থিটার ইন্টিগ্রেশন কত? কস থিটা। আর এটা হচ্ছে কি মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন থিটা। সো আমরা দুইটা ফর্মুলা শিখে ফেললাম যে ইন্টিগ্রেশন অফ সাইন থিটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা হচ্ছে মাইনাস কস থিটা, আর ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা হচ্ছে সাইন থিটা। ক্লিয়ার? জাস্ট ডিফারেন্সিয়েশনের উল্টা, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস, কসকে ইন্টিগ্রেট করলে সাইন, কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস। ক্লিয়ার? এর জন্য ইন্টিগ্রেশনকে অ্যান্টাই ডেরিভেটিভও বলে, মানে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, বা এমন একটা মেশিন যেটা ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা আবার অরিজিনাল ইনপুটে ব্যাক করতে পারে। ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, সো এখন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করব। এটা হচ্ছে জাস্ট একটা ছোট পোর্শনের জন্য, বাট আমি যদি একটা বড় ওয়্যার নেই, ধরো এখানে এই যে এই ওয়্যারটার জন্যই, ঠিক আছে, এই ওয়্যারটার জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাইতেছি, তো সেইটা কিভাবে করব দেখো। সো এখানে আমরা হেডিং দেই ম্যাগনেটিক ফিল্ড ফর ম্যাগনেটিক ফিল্ড। তো তোমাদের বইতে হচ্ছে শুধু ইনফিনিটিটা দেওয়া, মানে একটা তার যদি অসীম বা ইনফিনিটলি লং হয় তখন কত হবে, বাট ইনফিনিটলি লং কোনো ওয়্যার কি আছে? নাই। সো এর জন্য আমার কাছে মনে হয় মোর প্র্যাকটিক্যাল হচ্ছে ফাইনাইটটা শেখা। ইনফিনিটটা আমরা দেখবো, ওইটা থেকেই বইয়ের সব ম্যাথ ইনফিনিটটা দিয়ে, বাট বইতে ফাইনাইটেডটা দেখানো নাই। সো ফাইনাইটেডটাই তুমি যদি না পারো তখন তো সমস্যা, তাই না? তোমার তো আশেপাশের সব ওয়্যার তো ফাইনাইট, যেমন এই ওয়্যারটা ফাইনাইট, এটা একটা সার্টেন লেংথ আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক একটা ভুল করে কি, যে ধরো ফাইনাইটেডটা আসছে বাট ইনফিনিটিটা দিয়ে ম্যাথ করে দিয়ে আসছে, ওইটার মার্কস দেওয়া হয় বাট ওইটা আসলে পুরোপুরি কারেক্ট না। ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো ম্যাগনেটিক ফিল্ড ফর এ ফাইনাইট, আর আমরা প্রথমেই আঁকা বাঁকা তার নিয়ে চিন্তা করবো না, একদম স্ট্রেট লাইন একটা চিন্তা করবো। আঁকা বাঁকা অনেক টাফ হবে, সো আমরা জাস্ট সহজটা শিখবো। ম্যাগনেটিক ফিল্ড ফর এ ফাইনাইট স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। মানে একটা তার আছে এখানে যার একটা সার্টেন লেংথ আছে, আমি সেটা থেকে কোনো একটা ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই। ক্লিয়ার এ পর্যন্ত? এখন দেখো আমরা তারটা ফার্স্টে ড্র করি। ধরো এই হচ্ছে আমাদের ওয়্যারটা, একদম স্ট্রেট লাইন একটা ওয়্যার রাখলাম, ফাইনাইট, এটা এইটুক হচ্ছে তার লেংথ। অ্যান্ড আমি আরও বললাম, আমি যেখানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই সেই পয়েন্টটা হচ্ছে সাপোজ এইখানে, এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট যেখানে আমি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জানতে চাই। আমি কিন্তু শুধু একটা স্মল লেংথের জন্য ভ্যালু জানি, বড়টার জন্য এখনও জানি না। সো সেটা আমি কীভাবে বের করবো? ইন্টিগ্রেশন দিয়ে বের করবো। মানে সব এখানে যত টাইনি সেগমেন্ট আছে প্রত্যেকটার জন্য এখানে যত ম্যাগনেটিক ফিল্ড
ক্রিয়েট হইতেছে সবার সাম নিব, ঠিক আছে, বা সবাইকে যোগ করব। আচ্ছা, তো এখন দেখো আমি বললাম যে এই পয়েন্টটা এই লাইনটা থেকে হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স আছে, আমি বললাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে এ। আর আমরা এখানে লম্ব দূরত্বটা চিন্তা করতেছি, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা চিন্তা করতেছি। ক্লিয়ার? সো এইখানে হচ্ছে এটা এ। আর এই ওয়্যারটা কত লম্বা সেটা বোঝানোর জন্য আমি দুইটা জিনিস ইউজ করব। একটা হচ্ছে আমি এই পয়েন্টটা দিয়ে এইখানে একটা দাগ এঁকে দিব, আর এই পয়েন্টটা দিয়ে এইখানে একটা দাগ এঁকে দিব। দেখো, আমি এইখান থেকে একটা দাগ এখানে আঁকলাম, আর এখান থেকে আরেকটা দাগ এদিকে আঁকলাম। এখন এখানে দুইটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে না? আমরা এই দুইটা অ্যাঙ্গেল একটু লিখি, মানে আমরা এই দুইটা অ্যাঙ্গেলের দুইটা নাম দিই। আমরা এখানে অ্যাঙ্গেলের নাম দিলাম ধরো φ1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে φ1, এই যে অ্যাঙ্গেলটা এটার নাম হচ্ছে φ1, আর এই যে অ্যাঙ্গেলটা এটার ভ্যালু হচ্ছে φ2, মানে দুই সাইডে দুইটা কোণ, ঠিক আছে। আচ্ছা, একটা শর্ট কুইজ, যে এই ওয়্যারটা যদি আসলে ইনফিনিটি হইতো তখন φ1 এর ভ্যালু আর φ2 এর ভ্যালু কত হইতো? না, ইকুয়াল বলতেছি না, মানে কত হইতো চিন্তা করো তো। না, 0 না, 90 ডিগ্রি হইতো। চিন্তা করো, এটা যত লম্বা হবে এই কোণটা তত বাড়বে। সো একদম একদম ইনফিনিটি হয়ে গেলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। আবার এদিকেও ইনফিনিটি হয়ে গেলে এটা এদিকেও 90 ডিগ্রি হবে, ঠিক আছে, ফাইন। সো আমাদের টার্গেট হচ্ছে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত। এখন আমরা জানি জাস্ট একটা স্মল সেগমেন্টের জন্য, তো সেই স্মল সেগমেন্টটা আমি চিন্তা করলাম যে সেই স্মল সেগমেন্টটা হচ্ছে এইখানে। আর এই যে পয়েন্টটা আমি ধরলাম এটা হচ্ছে আমার অরিজিন বা মিড পয়েন্ট না, সরি, মানে ও, ওই যে মূল বিন্দু বা অরিজিন আর কি। সো এটাকে আমি ধরলাম ও, মানে আমি এইখান থেকে সব ডিস্টেন্স মেজার করব। আচ্ছা, এখন অ্যাজিউম করলাম আমি এইখান থেকে এইটুক ডিস্টেন্সে আসছি, ঠিক আছে। সো এই লেন্থটা হচ্ছে কত? এল, মানে আমি ধরো এল লেন্থে আসছি, এখান থেকে এল ডিস্টেন্সে আসলাম। সো এখানে আমি এখন কোন জায়গায় আছি? এই জায়গাতে আছি, তাই না? এখন আমি যদি এল লেন্থ আসার পর হালকা একটু সামনে আগাই, তো সেটার লেন্থ কত হবে? ডিএল, তাই না? সো এখানে আমি হালকা আর একটু উপরে উঠলাম, এইটুকের ভ্যালু কত আর নাম কি এটার? ডিএল ভেক্টর, বুঝা গেছে? ও আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, কারেন্ট হচ্ছে উপরের দিকে যাইতেছে, যে কারেন্ট এদিকে ফ্লো হইতেছে। ক্লিয়ার? সো এর জন্য আমি ডিএল এর ডিরেকশন কোন দিকে দিছি? কারেন্টের দিকেই। যদি কারেন্ট এদিকে হইতো আমি ওই দিকে নিতাম, বাট ওইদিকে নেওয়ার জন্য আমার আবার এল এদিকে নেওয়া লাগতো। সো আমি অত কমপ্লিকেশনসে যাচ্ছি না, এটা জাস্ট ইজি রাখতেছি, ঠিক আছে। উপরের দিকে আই, উপরের দিকে এল, ডিএলও উপরের দিকে, ঠিক আছে। এখন বলো তো এই ডিএলটার জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত প্রডিউস হবে? ওই ফর্মুলাটা দেখে বলো তো। আচ্ছা, সেটার জন্য আগে আমাদের কি করতে হবে? এখান থেকে ডিস্টেন্সটা তো জানা লাগবে, তাই না? ওই ফর্মুলাটা আর ছিল, আর স্কোয়ার। সো আমার এই ডিস্টেন্সটা বলার জন্য আমি ধরো এখানে একটা দাগ এঁকে দিলাম যে এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স φ1, কিন্তু এই পুরাটা, ঠিক আছে। আর এই যে ডিস্টেন্সটা আমরা বললাম, এই ডিস্টেন্সটা হচ্ছে কত? আর। আর এটা কি? একটা ভেক্টর। ভেক্টরটার ডিরেকশন কোন দিকে হয়? ওই পয়েন্টের দিকে। সো এই আর এর ডিরেকশন কোন দিকে? এই দিকে, ফাইন। আচ্ছা, এখন বলো তো থিটা কোনটা এখানে? এইটা নাকি এইটা? ওই যে সাইন থিটা, ওই থিটাটা কি এইটা নাকি এইটা? বড়টা, কারণ আমরা কি বলছিলাম, থিটাটা হচ্ছে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল। মানে এই যে এই ফর্মুলার যে থিটাটা ছিল এখানে, এই থিটাটা কাদের মধ্যে অ্যাঙ্গেল ছিল? ডিএল ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে। বাট আমি যদি এই সাইডে নেই, ওইটা হবে মাইনাস ডিএল আর আর এর মধ্যে, বাট ওইটা তো হবে না। সো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে কাদের মধ্যে? ডিএল আর আর ভেক্টরের মধ্যে।
এই ডিএল হচ্ছে এদিকে আর হচ্ছে এদিকে, সো আমার অ্যাঙ্গেল মাঝখানে এইটা, বুঝা গেছে? আচ্ছা, সো আমি বললাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন বলো এখানে যে টাইনি ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে এই সেগমেন্টটার জন্য, সেটা কত হবে? ডিবি ইজ ইকুয়াল টু, মানে জাস্ট ভ্যালু চিন্তা করো, আমাদের আপাতত ডিরেকশন নিয়ে চিন্তা করতে হবে না, আমরা তো ডিরেকশন অলরেডি জানি, তাই না? এই যে কারেন্ট এদিকে যাচ্ছে, থাম্ব দিকে প্লেস করলাম, ভিতরে ঢোকার ট্রাই করতেছে, সো এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে? ক্রস, তাই না? আচ্ছা, সো এটাতে পরে আসবো আবার। ডিবির ভ্যালু কি হবে? মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ক্লিয়ার? বাট আমি ফর্মুলাটা, মানে এই ফর্মুলার আসলে অনেকগুলো ভার্সন আছে, অনেকে এই φ1 φ2 না দিয়ে এইখানে θ1 আর এখানে θ2 দিয়ে করে, বাট আমার কাছে ওইটা খুবই কঠিন লাগে, তো আমি সহজটা দেখাচ্ছি যে এইখানে এটা φ1 আর এদিকে হচ্ছে φ2। আচ্ছা, সো যেটা করতে চাচ্ছি, দেখো আমার থিটা জেনে কি লাভ আছে? মানে থিটা দিয়ে হ্যাঁ ওইটা বের করা যাবে, বাট আমি এইখানে এই যে দুইটা কর্নারের জন্য যে অ্যাঙ্গেলগুলো ধরছি সেগুলো φ1 আর φ2, মানে আমার এই অ্যাঙ্গেলটা লাগবে, আমি যখন ইন্টিগ্রেশনটা করব তখন আমার এই অ্যাঙ্গেলটার হেল্প নেওয়া লাগবে। অ্যান্ড তুমি বলতে পারো যে তখন ইন্টিগ্রেশন ওই যে একটা লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া লাগে না, সো এখানে লোয়ার লিমিটটা হবে যে এই φ2 মাইনাস φ2, ওটা পরে আসবো, আর আপার লিমিট হবে কি φ1, মানে আমরা অ্যাঙ্গেলের রেসপেক্টে একটা ইন্টিগ্রেশন করব। সো এটা একটু পরেই বুঝবা, এখন কনফিউজিং লাগলেও সমস্যা নেই, জাস্ট এটা বুঝো যে আমার এই অ্যাঙ্গেলটা আসলে অত হেল্প করবে না, সো আমি এইখানের অ্যাঙ্গেলটা জানতে চাই। সো আমি এইখানে এই অ্যাঙ্গেলটা ড্র করলাম, মানে আমি যেই এই পজিশনটা তো আমি আরবিট্রারিলি নিচ্ছি, তাই না? মানে আমি যে কোনো একটা লেংথ আমার ইচ্ছা মতো গেছি, দেন ওইখানে একটা টাইনি সেগমেন্ট নিছি, ওইটার জন্য অ্যাঙ্গেল এখানে আসছে থিটা, আর আমি বললাম ওইটার জন্য এইখানে অ্যাঙ্গেল আসছে ফাই। ঠিক আছে, আমি নাম দিলাম যে এইটা হচ্ছে ফাই। এখন বলো ফাই আর থিটার মধ্যে কানেকশন কি? মানে ফাই আর থিটার মধ্যে কি লেখা যায়? মানে ফাইকে তুমি থিটা দিয়ে কিভাবে লিখবা? খুবই সহজ, 9-10-এর থিওরেম, 9-10 না আরও আগের থিওরেম মনে হয়। একটা ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল একটা এক্সটেরিয়র একটা অ্যাঙ্গেল অপোজিট দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেলের সমান, সো এই থিটা হচ্ছে 90 প্লাস ফাই। ঠিক আছে, সো আমরা এখান থেকে কী বলতে পারি? দেখো থিটা হচ্ছে 90 প্লাস কত? ফাই। তাহলে ফাই কত? আচ্ছা না, হয়ে রাখো। সো এইখানে এই যে সাইন থিটার ভিতরে যদি এটা বসাও, সাইন থিটা কী হয়ে যাবে? কস ফাই হয়ে যাবে। সো এখানে আমরা পাবো ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এটা কি হয়ে গেছে? কজ ফাই। দেখো, সো আমরা এখন ডিবিকে ফাইয়ের একটা ফাংশনে কনভার্ট করে ফেলছি। তুমি আমাকে ফাই বলবো, আমি ডিবি বলে দিব। সো এইভাবে যদি আমি সব ডিবি বের করতে পারি আর সবগুলোকে যদি সাম করি, তাহলে আমি টোটাল বি পেয়ে যাব। আবার বলি, ডিবি হচ্ছে ফাইয়ের একটা ফাংশন, লাইক ফাই যদি 0 হয় আমি এইখানের জন্য ডিবি পাবো, ফাই যদি এই অ্যাঙ্গেলটা হয় আমি এইখানের জন্য ডিবি পাবো, ফাই যদি φ1-এর সমান হয় আমি এইখানের জন্য ডিবি পাবো, ফাই যদি অপোজিট দিকে φ2-র সমান হয় তখন আমি এই পয়েন্টের জন্য ডিবি পাবো, তাই না? সো আমি যদি এভাবে সবগুলোকে যোগ করি তাহলে কি পাবো? টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া যাবে না এখানে? ফাইন। সো এখন আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে বোথ সাইডে। ইন্টিগ্রেশন মানে কি? যোগ করা, মানে অ্যাডিং ইনফিনিটসিমালস। সো আমরা এখানে বোথ সাইডে যোগ করে দেই, মানে ইন্টিগ্রেশন করে দেই। পরের লাইনে দেখি, সো ইন্টিগ্রেশন অফ অল ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার কস ফাই, এটার ইন্টিগ্রেশন। আচ্ছা, সব ডিবিকে অ্যাড করলে কি পাওয়া যাবে? টোটাল বি পাওয়া যাবে, মানে যত ছোট ছোট ডিবি আছে সবগুলোকে যোগ করলে টোটাল বিটা পাবা। মিউ নট বাই 4 পাই কি? কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবা। আই কনস্ট্যান্ট, কারেন্টটা তো আমি চেঞ্জ করতেছি না, সো কারেন্টটা বাইরে আসবে। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে কারা থাকবে? দেখো ডিএল থাকবে,
কস ফাই থাকবে আর আর স্কোয়ার থাকবে। তোমার মনে হতে পারে আর স্কোয়ার তো মনে হয় কনস্ট্যান্ট, বাট আসলে না। দেখো আর হচ্ছে আলাদা আলাদা জায়গার জন্য আলাদা। তুমি যদি এইখানে নিতা তখন আর বড় হইতো, তুমি এইখানে নিলে আর এর ভ্যালু এর সমান, এখানে নিলে আর এর ভ্যালু আর একটা, ঠিক আছে? সো আরও একটা ভ্যারিয়েবল। এখন এখানে একটা বিশাল ঝামেলায় পড়ছি, 3টা ভ্যারিয়েবল আসছে, দেখছো? ডিএল, ফাই, আর স্কোয়ার। বাট আমি তো 3 ভ্যারিয়েবলের জন্য ইন্টিগ্রেশন করতে পারবো না, তাই না? আমি যে কোনো একটা ভ্যারিয়েবলে কনভার্ট করি সবাইকে। তো সেটা কীভাবে করব? দেখো, আমরা ট্রাই করি সবাইকে ফাইয়ে নিয়ে আসার জন্য, বিকজ এখানে আমি 2টা ফাইয়ের ভ্যালু জানি, ওইগুলো আমার লোয়ার লিমিট আপার লিমিট হিসেবে কাজ করতে পারবে। এখন দেখো এই ডিএলটাকে ফাই দিয়ে কীভাবে লেখা যায়। ডিএল লেখার জন্য আগে আমি এলকে লেখা ট্রাই করি। এলকে লিখতে পারলে আমি ডিএলও লিখতে পারবো, কারণ ডিফারেন্সিয়েশন তো আমরা পারি সবাই, তাই না? এখন এই ট্রায়াঙ্গেল থেকে দেখো তো এল আর এই ফাই আর এই যে আরেকটা কনস্ট্যান্ট আছে এ, এই 3জনের মধ্যে কানেকশনটা কি? এই যে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটায় এল ফাই এ কি লেখা যায়? tan phi ইজ ইকুয়াল টু এল বাই এ, তাই না? সো আমি এখান থেকে লিখতে পারবো tan phi ইজ ইকুয়াল টু এল বাই এ। তাহলে এল কত? এ tan phi। আচ্ছা, এখন বলো তো ডিএল কত? দেখি এটা পারো কিনা। কি করতে হবে? বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? সো এটা মানে তোমার যদি বুঝতে একটু টাফ হয়, আমি দেখো আরেকভাবে লিখি। বোথ সাইডে ডিডি ফাই অফ এল করো। আচ্ছা, এ কি কনস্ট্যান্ট? এ আমরা কাকে ধরছিলাম মনে আছে? এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এটা তো ফিক্সড। সো আমি এটাকে বাইরে নিয়ে আসবো, আর ডিডি ফাই অফ tan phi থাকবে। ডিডি ফাই অফ tan phi কত? সেক স্কোয়ার ফাই, তাই না? সেটাকে কি লেখা যায়? এ সেক স্কোয়ার ফাই। আচ্ছা, সো ডিডি ফাই অফ এল হচ্ছে এ সেক স্কোয়ার ফাই, তাহলে ডিএল কত? এ সেক স্কোয়ার ফাই ডি ফাই। ক্লিয়ার? সো ডিএলকে আমি ডি ফাইতে নিয়ে আসতে পারছি, মানে ফাই দিয়ে কিছু একটা লিখতে পারছি। আর আর কে কি লেখা যায় দেখো তো? একইভাবে সেম আইডিয়া। এই আর এর ভ্যালু এইটাকে ফাই দিয়ে কি লেখা যায়? ফাই আর এ দিয়ে কস ফাই, তাই না? কস ফাই হচ্ছে এ বাই আর, তাহলে আর হচ্ছে এ কস ফাই, না এ সেক ফাই। ও, এল তো ভ্যারিয়েবল, আমি কনস্ট্যান্ট কিছু একটা আনবো, কারণ অলরেডি এখানে 3টা ভ্যারিয়েবল আছে। আমি ভ্যারিয়েবল বাড়াবো না আর কমাবো, সো আমি কনস্ট্যান্ট আনতে পারলে বাঁচি। সো এখানে আমার কস ফাই হচ্ছে কি, মানে আর কস ফাই হচ্ছে এ। তোমরা বুঝো যে এইটার প্রজেকশন বা এদিকে কম্পোনেন্ট আর কস ফাই হচ্ছে এ, তাহলে এ হচ্ছে সরি আর কস ফাই হচ্ছে এ, তাহলে আর হচ্ছে এ সেক ফাই। আর কস ফাই হচ্ছে এ, তাইলে আর হচ্ছে এ সেক ফাই। আচ্ছা দেখো তো, এখন সবাইকে ফাইতে নিয়ে যাওয়া পসিবল হয়েছে না? সবাই এখন কার ফাংশন? ফাই। সো আমরা এই জিনিসগুলো এখানে বসাই। এইখানে মিউ নট বাই 4 পাই আই ইন্টিগ্রেশন ডিএল হচ্ছে কি এ সেক স্কোয়ার ফাই ডি ফাই। সো এ সেক স্কোয়ার ফাই ডি ফাই। কস ফাই তো আগে থেকেই ছিল, কস ফাই। আর আর স্কোয়ার কি লিখতে পারবা? এ স্কোয়ার সেক স্কোয়ার ফাই, তাই না? আচ্ছা, কেউ কোথাও না বুঝলে বইলো কিন্তু, আমরা এটা অত তাড়াহুড়ো নাই, আস্তে ধীরে পড়বো, সমস্যা নেই। ক্লিয়ার এখানে? এখন দেখো তো অনেক সিম্পলিফাই করা যায় না এটা? সেক স্কোয়ার ফাই কাটা, এ আর এ স্কোয়ারের একটা এ কাটা, আর এ তো কনস্ট্যান্ট, সো ওকে বাইরে নিয়ে আসতে পারবো।
সো আমরা এখান থেকে লিখতে পারবো মিউ নট বাই 4πa, আর এখানে আছে কি একটা i, আর ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকে জাস্ট cos phi d phi। এখন ইন্টিগ্রেশন করার সময় তোমার লিমিট দেওয়া লাগে না, যে কোন জায়গা থেকে কোন পর্যন্ত অ্যাকুমুলেট করতে চাইতেছো বা ইন্টিগ্রেট করতে চাইতেছো। এখন দেখো এই ফাইটা তো আমরা নিজেরা ধরছিলাম, বাট আমি যদি এখানে সবগুলা ম্যাগনেটিক ফিল্ডকে কাউন্টে নিতে চাই, তাহলে আমার ফাইকে কত থেকে কতর মধ্যে নেওয়া উচিত? এইদিকে ফাই 1, এটা তো বুঝাই গেছে, মানে ফাইয়ের ভ্যালু এইদিকে হাইয়েস্ট কত হইতে পারবে? এই ফাই 1-এর সমান। আর এইদিকে এখন এটা তো নিচের দিকে, মানে এটা হচ্ছে যে ক্লকওয়াইজ ডিরেকশন, না ক্লকওয়াইজ না, ঠিকই আছে, মানে এটা নিচের দিকে আর কি। সো এটা হচ্ছে নিচের দিকে, সো এটাকে আমরা কি বলবো? -φ2, ঠিক আছে? মানে এই যে কাইন্ড অফ অ্যাক্সিস, এটার উপরে সব প্লাস আর এদিকে সব মাইনাস। সো আমার লিমিটটা কত থেকে কত হবে? -φ2 থেকে +φ1। সো এখন এটা বসাও, -φ2 থেকে +φ1। আচ্ছা, সো মিউ নট i ডিভাইডেড বাই 4πa, cos phi এর ইন্টিগ্রেশন কি? cos phi এর ইন্টিগ্রেশন কি? sin phi, শুধু sin phi, কারণ ওই যে ddx of sin x cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x। সো এখানে আমরা কি লিখতে পারবো? জাস্ট sin phi। অ্যান্ড লিমিট কিভাবে বসাইতে হয় মনে আছে? এই যে এখানে লোয়ার লিমিট আর এখানে আপার লিমিট, ফার্স্টে আপার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট বসাবা। সো আমরা এখান থেকে বলতে পারবো যে ফাইনালি আসে মিউ নট i ডিভাইডেড বাই 4πa সাইন, প্রথমে কি বসাবো? φ1, সো সাইন φ1 মাইনাস সাইন -φ2। সো মাইনাস আবার বাইরে চলে আসে না? সাইন -φ2 মানে কি? মাইনাস সাইন φ2, ওই মাইনাসে মাইনাসে এখানে কি হবে? একটা প্লাস। সো দেখো ফর্মুলাটা কত সহজ, মিউ নট i বাই 4πa সাইন φ1 প্লাস সাইন φ2। তুমি যদি জাস্ট ওই ওয়্যারটার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স জানো আর দুই কোণার অ্যাঙ্গেল জানো, তুমি ওই ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবা। ক্লিয়ার? অনেকে আছে এটা থিটা দিয়েও করে, মানে ওই ফাইতে আর যায় না। দেখি তোমরা বলতে পারো কিনা, থিটা দিয়ে যদি আমি কাজটা করতাম তখন আমার ইন্টিগ্রেশনের লিমিট কত হইতো? মানে ধরো এটা ইনফিনিট ওয়্যার, ইনফিনিটির জন্য আমি কি বলছি? এটা হয়তো 90, এটাও হয়তো এদিকে -90। বাট আমি যদি থিটা দিয়ে করতাম তখন কত হইতো? একটু জাস্ট মাথার মধ্যে ইমাজিন করে দেখো তো। হ্যাঁ, না মানে প্রথমটা শোনো, প্রথমে হচ্ছে যদি আমি ফাই দিয়ে করি যেমন এখন করছি, যদি আমার এটা পুরা ইনফিনিটি হইতো, মানে একদম অসীম রেখা একটা লাইন হইতো, তখন φ1-এর ভ্যালু কত হয়ে যেত? 90, আর φ2-এর ভ্যালু কত হয়ে যেত? এদিকে -90। বাট এখন এইটা চিন্তা করে দেখো, যদি আমি এই থিটা দিয়ে ইন্টিগ্রেশনটা করতাম, মানে এই রেখাটা যদি ইনফিনিটি হয়ে যায়, তখন থিটা কত থেকে কত হবে? 0 থেকে 180। গুড, চিন্তা করো 0 থেকে 180 কেন? এটা যদি নিচের দিকে অনেক লম্বা হয়, দেখো এইখানে অলরেডি অ্যাঙ্গেলটা কি খুব ছোট, এটা যদি আরেকটু লম্বা হইতো আরও ছোট হইতো না অ্যাঙ্গেলটা? যত নিচে নামবো তত অ্যাঙ্গেলটা কি হবে? 0-র কাছে যাবে। আর এই অ্যাঙ্গেলটা দেখো অলরেডি অনেক বড়, আমি যদি এইখানে নিতাম আরও বড় হইতো, ইনফিনিটিতে নিলে 180 ডিগ্রি হয়ে যেত, ঠিক আছে? সো তখন আমার লিমিটটা হইতো 0 to 180। হ্যাঁ, আবার বলতেছি, যেমন এইখানে দেখো অ্যাঙ্গেলটা কি খুব কম, তাই না? মানে আমি তো দুই কোণার অ্যাঙ্গেল নিব, তাই না? তো এখন দেখো এইখানে অ্যাঙ্গেলটা খুব কম, এটা যদি আরেকটু লম্বা হইতো নিচে, তখন অ্যাঙ্গেলটা আরও ছোট হইতো না? সো ছোট হইতে হইতে একদম ইনফিনিটিতে যদি চলে যায়, তখন ওই কোণটা 0 হয়ে যাবে। আবার এই কোণটা দেখো অলরেডি অনেক বড়, বাট আমি যদি এটা আস্তে আস্তে লম্বা করি, তখন ওইটা আরও বড় হইতে 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 একসঙ্গে কত হয়ে যাবে? 180। বইতে দেখবা হয়তো ওইভাবে ডিরাইভ করা আছে, অনেক বইতে ওইভাবে করে, আমিও একসঙ্গে করতাম, বাট এটা ইজি।
কারণ এই ফর্মুলাটা মুখস্থ রাখা ইজি। এই যে সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু, ওইটাতে ফর্মুলাটা আসে প্রবাবলি কস ফাই ওয়ান মাইনাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু, এরকম কিছু একটা, ঠিক মনে নাই, ডিরাইভ করে দেখা লাগবে। সো আমরা এই ফর্মুলাটা কী করবো, মুখস্থ রাখবো, ঠিক আছে, ফাইনাইট লেংথের ওয়্যারের জন্য। আর ইনফিনিট হইলে ওইটা কি স্পেশাল কেস, তখন এই দুইটা ভ্যালু কত হয়ে যাবে, 90-90। সো ফর ইনফিনিট ওয়্যার এটা লেখো, ফর এইটাই বইতে আছে, বইতে কিন্তু এই ফর্মুলাটা নাই, বইতেই ইনফিনিটিটাই দেওয়া, মানে ওরা ওই ইন্টিগ্রেশনটা করার সময় এখানে -90 থেকে +90-তে করছে, বাট আমি ফাইনাইটেরটাও শিখাই দিলাম, জাস্ট তুমি যাতে যে কোনো কেজেই করতে পারো। সো এরপর আসি ফর ইনফিনিট ওয়্যার, for infinitely long wire, for infinitely long straight wire, B is equal to, so ওই স্পেশাল কেসটায় ফাই ওয়ানের ভ্যালু কত 90 আর ফাই টুর ভ্যালু কত 90, না ফাই টুর ভ্যালু 90 -90 না, কেন আমি বলি, আমরা কিন্তু জাস্ট এটার ভ্যালু চিন্তা করতেছি, মানে ফাই টু হচ্ছে জাস্ট একটা ভ্যালু, বাট এটা যে মাইনাস সেটা তো আমি নিজেই এখানে দিয়ে দিচ্ছি, তাই না, ইন্টিগ্রেশনটা করার সময় আমি বলছি যে ওই অ্যাঙ্গেলটা একটা মাইনাস, সো এর জন্য আমি এখানটা মাইনাস দিছি, যদি না দিতাম তখন ওইখানে আমি ফাইয়ের ভ্যালু -90। সো দুইটা হচ্ছে জাস্ট ভ্যালু, ইন্টিগ্রেশন করার সময় আমি নিজেই ইচ্ছা করে এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, বিকজ আমি জানি ওইটা নিচের দিকে রাখবে, ঠিক আছে। সো বি হচ্ছে, চিন্তা করো এখানে 90 বসাবা, সাইন 90 কত 1, আর আরেকটা সাইন 90 কত 1, 1 + 1 2, 2 আর 4 কাটা গেলে, হ্যাঁ, সো μ0I/2πa, এটাই ফর্মুলা। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, বইতে 40% ম্যাথ এই ফর্মুলার উপর, ঠিক আছে, জাস্ট বলবে একটা ওয়্যার আছে, ওইটা থেকে এত ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত, ঠিক আছে, বাট আমরা একটু টাফ ম্যাথগুলো দেখবো এখন, অত ইজিগুলো দেখাবো না। ক্লিয়ার এটা, B is equal to μ0I/2πa, ইউনিট এইখানেও এটা টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কি মিটার। সবাই বুঝছো এই পর্যন্ত? এখন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করি, মানে আমরা এই যে ইনফিনিটলি লং স্ট্রেট ওয়্যার যেটা বলছি, এটা বলতে বুঝাইছি যে এই ওয়্যারটা দুই দিকেই হচ্ছে ইনফিনিট, মানে ধরো এরকম একটা ওয়্যার, এই দিকেও এটা ইনফিনিটি পর্যন্ত গেছে, এই দিকেও ইনফিনিটি পর্যন্ত গেছে, অ্যান্ড এইটা থেকে আমরা যখন লম্বালম্বি কোনো একটা ডিস্টেন্স এতে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে যাই, সেটার ভ্যালু কত আসে μ0I/2πa। ডিরেকশন কোন দিকে হবে ওটা ডিপেন্ড করে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, কারেন্ট যদি ধরো এই দিকে ফ্লো হয়, সো এই যে আমার রাইট হ্যান্ডের এই ফিঙ্গারটা রাখবো, মনে হচ্ছে যে এদিক দিয়ে বের হয়ে আসতেছে, সো এই সাইডে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে ডট, মানে আমি এখানে কয়টা এরকম ডট দিয়ে দিব যাতে স্যার দেখে বুঝে যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বাইরে আসতেছে, আর এই সাইডে ম্যাগনেটিক ফিল্ডগুলো কীরকম ভিতরে ঢুকতেছে, তাই না, সো এই সাইডে আমি ক্রস দিয়ে রাখবো। আর এই কেসে কিন্তু এটা ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল, স্ট্রেট ওয়্যারের জন্য এটা, মানে স্ট্রেট ইনফিনিট ওয়্যারের জন্য এটা হচ্ছে কি ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, বোঝা গেছে সবার এটা? আচ্ছা, সো এখন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করবো, সেটা হচ্ছে আমরা তো দুই সাইডে ইনফিনিটি নিচ্ছি, তাই না, আমি এখন সেমি ইনফিনিট নিব, ইনফিনিটির অর্ধেক, সেটাও ইনফিনিটি বাট সেমি ইনফিনিট, কীরকম, জাস্ট এক সাইডে ইনফিনিটি আর এক সাইডে নাই, তখন কি হবে চিন্তা করে বলো, মানে জাস্ট কমন সেন্স খাটায় বলো যে ফর্মুলাটা কি হইতে পারে। আমি কোশ্চেনটা বলতেছি যে একটা সেমি ইনফিনিট ওয়্যার, মানে একটা অর্ধ অসীম তার, মানে এক সাইডে ইনফিনিটি এরকম একটা ওয়্যার, হ্যাঁ, মানে এরকম যে এক সাইডে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, আর আমি এখানে
এই জায়গা থেকে হচ্ছে এ ডিস্টেন্সে মানে এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছি, আর এখানে তোমার এই ওয়্যারটার ভিতর কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে। মানে এই সিনারিওটাই জাস্ট আমি একটা কেচি নিয়ে এই সাইডটা কেটে ফেলে দিচ্ছি, তখন ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে বলো তো? 1/4 হবে, তাই না? জাস্ট পুরোটা ছিল এত, অর্ধেক ফালাই দিলে কত হবে? হাফ। সো অ্যান্সারটা হবে জাস্ট μ0I/, অথবা তুমি তোমার যদি প্যারা খাওয়ার খুব শখ থাকে তাহলে তুমি এখানে ইন্টিগ্রেশনও করতে পারো, অথবা এই যে φ2 ভ্যালু 0 হবে ওইভাবেও চিন্তা করতে পারো। φ2 0 বিকজ তখন তোমার ওই যে অন্য হাফটা নাই, φ1 একা হচ্ছে 90, sin 90 হচ্ছে 1, সো এইটুক হচ্ছে 1, μ0I/4πa থাকবে। বাট এটা কমন সেন্স দিয়ে আরও ইজিলি বলা যায় যে জাস্ট হাফ হবে, μ0I/4πa। বুঝা গেছে সবার? আরেকটা কেস দেখি। এইটা চিন্তা করে বলো তো যে ধরো আমার কাছে ইনফিনিট বা সেমি ইনফিনিট ওয়্যার নাই, জাস্ট একটা ফাইনাইট ওয়্যার আছে, ঠিক আছে? এরকম একটা কারেন্টের তার আমি এরকম ধরলাম, এটার একটা লেংথ আছে সার্টেন, ধর লেংথটা হচ্ছে এল। এটা কিন্তু এমসিকিউতে আসার মতো কোশ্চেন, ঠিক আছে? এল। এখন আমি বললাম এই ওয়্যারটা থেকে এই রাইট সাইড থেকে এ ডিস্টেন্সে এই ওয়্যার বরাবর একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত? এখানে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু কত? ডিস্টেন্সটা হচ্ছে এ। খুব ভালো মতো চিন্তা করে বলো। হচ্ছে 0, কারণ এখানে তুমি যেই পয়েন্টটি নিবা ওই প্রত্যেকটা ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কি হবে? 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, তাই না? সো সাইন 0 মানে সবার ভ্যালু কত আসবে এখানে? 0। মানে আমি আর একটু সহজভাবে বলি, দেখো ধরো কারেন্টের দিকে ফ্লো হইতেছে, ঠিক আছে? কারেন্টের দিকে ফ্লো হইতেছে, সো আমাদের কি করতে হয়? ফার্স্ট একটা ডিএল নিতে হয়, রাইট? সো আমি এখানে ধরো একটা ডিএল নিলাম এই জায়গায়। ডিএল এর ডিরেকশন কোন দিকে হবে? রাইট সাইডেই, তাই না? আর আর কোন জায়গা থেকে মেজার করতে হয়? এইখান থেকেই। সো আমি এইখান থেকে একটা আর মেজার করলাম, দেখো এটা হচ্ছে কি আর। এখন দেখো তো ডিএল আর আর এর মধ্যে কোণ কত? ডিএলও ডানে আরও ডানে, দুটোর মাঝখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। সো একটা ছোট ম্যাগনেটিক ফিল্ড কি হবে? μ0/4π IDL sin 0/r², তাই না? sin 0 ভ্যালু কত? 0। সো একটা ছোটোর জন্য যদি 0 হয়, প্রত্যেকটা ছোটোর জন্যই 0 হবে। সো আলটিমেটলি অ্যান্সারটা কী হবে? 0। মানে সহজভাবে বললে আমি যদি এরকম একটা ওয়্যার নেই, ঠিক আছে, এরকম একটা ওয়্যার নেই, এটার এই চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, এইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, মানে এই সোজাসুজি ডানে এইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, ঠিক আছে? আবার এই পাশেও নাই, বাট ওর এই সাইডে সব জায়গায় আছে। ক্লিয়ার? এটা এমসিকিউতে আসে ইউজুয়ালি, আর এটা আমরা অনেক জায়গায় ইউজও করবো সামনে আর টাফ এক্সাম্পলগুলোয়। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল, আচ্ছা দাঁড়া আমি একটু ভিডিওটা সেভ করি।